আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? একটু কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত 10 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রশ্ন বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি আমি জিলানী হোসেন জয়। শুরুতেই তোমরা জানিয়ে দাও কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছো এবং ভয়েস ক্লিয়ার আছে কিনা, পিছনে স্লাইড স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু ঝটপট জানিয়ে দাও। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্নযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আসন। বাংলা তোমাদের পারতেই হবে এবং বাংলায় সর্বোচ্চ মার্ক তুমি কিভাবে অর্জন করতে পারবে তার সম্পূর্ণ দিক নির্দেশনা কিন্তু আজকের ক্লাসেই থাকছে। তোমরা প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে রাখো এবং আজকের ক্লাসের পিডিএফ পেতে হলে অবশ্যই 5 জন বন্ধুকে মেনশন করে জানিয়ে দিতে হবে। ঝটপট জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের ক্লাসটিতে যুক্ত হয়েছে জানাও। প্রত্যেকেই আমি 1 মিনিট পর ক্লাসটি শুরু করব। সাউন্ড ঠিক আছে কিনা, স্লাইড স্পষ্ট কিনা এবং প্রত্যেকেই নিজেদের টাইমলাইন একটু শেয়ার করে রাখো। তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের টার্গেট ডিইউ চ্যালেঞ্জ কোর্স কিন্তু অলরেডি আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং আমরা এর সাথে লেকচার শিট, প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা লেকচার শিট আমরা প্রদান করছি এবং সেই লেকচার শিটে তুমি কিভাবে এই সংক্ষিপ্ত সময়ে সহজ কৌশল এবং ছন্দের মাধ্যমে যে কঠিন আইটেমগুলো রয়েছে, ব্যাকরণ আইটেম, সেগুলো তুমি আয়ত্ত করতে পারবা, লিখিততে সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবা। তার এ টু জেড ব্যাখ্যা সমৃদ্ধ কিন্তু আমাদের প্রশ্ন ব্যাংক রয়েছে, সেটা অবশ্যই তোমাদেরকে সংগ্রহ করতে হবে এবং ভর্তি হলে তো পেয়ে যাবে। এবং আগামীকাল রাত 12টা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তির লাস্ট ডেট এবং তোমরা এর মধ্যেই তোমরা ভর্তিটা নিশ্চিত করে রাখবে। আমরা যুক্ত হয়েছি প্রত্যেকেই যারা পরবর্তীতে দেখো। তাহলে আমরা প্রথম প্রশ্নটিতে যাই। কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কিসের মাধ্যমে, বলো? কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরতা আসে কিভাবে, একটু জানাও, ঝটপট জানাও। আজকের ক্লাসটি থেকে দেখো, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ক্লাস থেকে হুবহু 13টি কমন দেখিয়েছিলাম এবং এবারে সংখ্যাটা আরো 99.99% কিন্তু যাবে। এবং আজকের ক্লাসে যে প্রশ্নগুলো রেখেছি তুমি এর মাধ্যমে এতটুকু অনুধাবন করতে পারবে যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্নের প্যাটার্ন গুলো কেমন থাকবে। এখানে দেখো তোমার হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে 7 থেকে 8টি প্রশ্ন থাকবে এবং ব্যাকরণ অংশ থেকে 3 থেকে 4টি, আর বিরোচন অংশ থেকে তোমার এক কথায় প্রকাশ থাকতে পারে বা সমার্থক শব্দ, পারিভাষিক থেকে একটা থাকবে আর গুরুত্বপূর্ণ শব্দার্থ থেকে একটা থাকবে। এই হচ্ছে তোমার এমসিকিউ অংশ। লিখিত অংশে তোমার সারাংশ, সারমর্ম বা ভাব সম্প্রসারণ থাকতে পারে, অনুচ্ছেদ থেকে লিখন থাকতে পারে বা প্রয়োগ অপপ্রয়োগ আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকবে। তোমরা অনেকে জানিয়েছো যে আত্মাকে চেনার মাধ্যমে আসে, এই আমার পথ প্রবন্ধ থেকে কিন্তু প্রতি বছরই একটা প্রশ্ন আসে। তারই ধারাবাহিকতায় এখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা কিভাবে আসে, জানাও। এখানে সঠিক উত্তর, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এখানে হবে আত্মাকে চেনার মাধ্যমে। এবং আমার পথ প্রবন্ধে দেখো প্রশ্নটা এমনও আসতে পারে, আমার পথ প্রবন্ধ হচ্ছে এটা কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে বা নেওয়া হয়েছে। এখানে 2টা শব্দ অর্থ আছে যেগুলো প্রতি বছরই তোমরা সবার প্রথমে ঢাকার আগেও পরীক্ষা হয় বিউপিতে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস 31তম পাবলিক বিশ্ববিদ্যালয়। গত বছর এসেছিল আগুনের সম্মার্জনা শব্দের অর্থ কি। আমার পথ প্রবন্ধ থেকে কিন্তু 2টা শব্দার্থ প্রতি বছরই আসে। একটা হচ্ছে আগুনের সম্মার্জনা, সেটা ঘষে মেজে পরিষ্কার করা, আর একটা হচ্ছে আগুনের ঝান্ডা, সেটা হবে কি অগ্নি পতাকা। এই 2টা শব্দার্থ জেনে রাখো। তাহলে এখানে সঠিক উত্তর হবে আত্মাকে চেনার মাধ্যমে এবং আমার পথ দেখাবে আমার সত্য। তুমি ভুল করবা, এই ভুল করার মাধ্যমে একসময় দেখবে তোমার ভুলের পরিমাণ কম হয়ে গেছে এবং তুমি ভুল থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করবে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, কাজী নজরুল ইসলামের উপন্যাস নিচের কোনটি? কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কেউ জানাও তো, কাজী নজরুল ইসলামের উপন্যাস কিভাবে মনে রাখবে?
শর্টকাট মনে রাখার জন্য কাজী নজরুল ইসলামের শর্টকাট উপন্যাস মনে রাখবা তোমরা হচ্ছে বাকুম দিয়ে। বা থেকে হবে বাঁধনারা, কু থেকে হবে কুহেলিকা, আর ম থেকে হবে মৃত্যু খোদা। বাঁধনারা, কুহেলিকা আর মৃত্যু খোদা। গত বছরের প্রশ্ন এটি। দেখো সোনার তরী কবিতা থেকে একটা প্রশ্ন তোমরা পাবে এবং এইখান থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। যেমনটা তোমার গত বছর বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, কিন্তু এইখান থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশে এসেছে। গৃহ, এটিও তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না। গৃহ এর সমার্থক শব্দ লেখো, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। তাহলে সেইভাবেই তোমাদেরকে কিন্তু তৈরি করা হবে। দেখো সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনাধারা সেটা হচ্ছে সকালের, রাতের, বিকালের নাকি সন্ধ্যার, একটু ঝটপট জানাও। এবং এর পাশাপাশি যেগুলো পড়তে হবে আমি একটু মুখে বলছি। দেখো এই সোনার তরী কবিতা এটা কোন ধরনের কবিতা পরীক্ষায় আসতে পারে? এটা হচ্ছে রূপক বা জীবন দর্শনাশ্রিত কবিতা। আমরা যখন মারা যাব আমাদের এই দৈহিক গড়নটা কিন্তু সোনার তরী, এই মহাকাল কিন্তু নিবে না, আমাদের যে কৃত কর্মগুলো রয়েছে সেটাই কিন্তু নিবে। এর পাশাপাশি দেখো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সোনার তরী কিসের প্রতীক? সোনার তরী হচ্ছে অপশনে তিনটা, যে কোনো একটা থাকবে এই তিনটার। একটা হচ্ছে মহাকাল, একটা হচ্ছে জগৎ সংসার, আর একটা হচ্ছে প্রবহমান সময়। কি কি বললাম? একটা হচ্ছে মহাকাল, একটা জগৎ সংসার, আর একটা হচ্ছে প্রবহমান সময়। এখানে যেহেতু এই কবিতাটি প্রতীকী অর্থ, সেক্ষেত্রে আসতে পারে সোনার তরী কবিতার বাঁকা জল কিসের প্রতীক? অনেকবার এসেছে। বাঁকা জল হচ্ছে অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা। অনন্ত কালস্রোত বা কি? প্রতিকূল অবস্থা। এই প্রতিকূল অবস্থা কিন্তু ভালো না, এটা হচ্ছে নেগেটিভ। আর অনুকূল কিন্তু আমাদের অনুকূলে থাকে, মানে ভালো দিক, এটা পজিটিভ দিক। এরপরে আসতে পারে সোনার তরী কবিতার বিদেশ কিসের প্রতীক? সোনার তরী কবিতার বিদেশ হচ্ছে চিরায়ত শিল্পালোকের প্রতীক। কি হবে? চিরায়ত শিল্পালোকের প্রতীক। এখানে সঠিক উত্তর সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনা ধারা হচ্ছে প্রভাত বেলা, বা অপশনে তোমার সকাল রয়েছে, তাহলে সঠিক উত্তর হবে সকাল বেলা। 2 এর সঠিক উত্তর হবে ক হবে। এরপর কোনটি যৌগিক শব্দের উদাহরণ? একটু ঝটপট, এটা তোমাদের না পারারই কথা, তারপর একটু ট্রাই করো। দেখো এই যে শব্দের শ্রেণী বিভাগ থেকে একটা প্রশ্ন তুমি পাবে, এবং এইগুলো মনে রাখার জন্য আমরা টেকনিক দিব। শব্দের শ্রেণী বিভাগ, এখানে বলেছে কোনটি যৌগিক শব্দের উদাহরণ? গবেষণা, চিকামারা, পঙ্কজ নাকি মহাযাত্রা? একটু জানাও। কলম কোনটা? না না, এই যে ওই জন্য তুমি লিখতে, ঠিক আছে ও লেখেননি, না না ওই ঠিক আছে, এটা এই মনোযোগী ক্লাস করো। গত বছর জিলেন নিসারের কত 13টি কমন আসছে না? 13টি যে কমন আসছে এর ভিডিও ভাইয়া তোমাদেরকে একটু পরে দিয়ে দিব। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে বাংলায় যে 13টি কমন আসছে, ক্লাস শেষে তোমাদেরকে ভিডিও দিয়ে দিব, ক্লাস থেকে কমন আসছে কিনা হুবহু দেখবা। সো মনোযোগ সহকারে ক্লাসটি করো। সরি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ইংরেজি এবং বাংলার বস গালিব স্যারকে। দেখো এবার কিভাবে তোমরা মনে রাখবে কোনটি যৌগিক শব্দের উদাহরণ? খেয়াল করো, যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক, যার ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ এক, সেটা হচ্ছে তোমার কি বলতো? যৌগিক শব্দ। এবং এই যৌগিক শব্দ মনে রাখার জন্য একটা টেকনিক দিয়ে দিব, সেটা কি? দেখো এটা তোমরা খাতায় নোট করে রাখবে। এইখান থেকে দেখো এই ছন্দটার মাধ্যমে বা এই লাইনের মাধ্যমে তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারবা যে এগুলো হচ্ছে যৌগিক শব্দ। যেমন গায়কের কর্তব্য মধুর গান করা, গায়কের কর্তব্য মধুর গান করা, কিন্তু সে তা না করে, গায়কের কর্তব্য মধুর গান করা কিন্তু সে তা না করে বাবু আনার বেশে দৌহিত্রের সাথে চিকা মারতে গেল। বাবু আনার বেশে দৌহিত্রের সাথে চিকা মারতে গেল। গত বছর এসেছে চিকা মারা, জাস্ট এটা লিখলাম সংক্ষেপে। গত বছর এসেছে চিকামারা, এটা হচ্ছে তোমার কোন ধরনের শব্দ? তাহলে এটা কি হবে? যৌগিক শব্দ হবে। কেন? দেখো শুরুতে দেখো
যৌগিক শব্দ তাকে বলা হয় অর্থাৎ যার ব্যুৎপত্তি, অর্থাৎ এই শব্দটিকে যেমন গায়ককে ভাঙলে আমরা পাবো কি গৈযোগ অক, যে গান করে। তাহলে দেখো ব্যুৎপত্তি অর্থাৎ ওই শব্দকে ভেঙে আমরা যেটা পাই, আর ব্যবহারিক অর্থ যেটা আমরা ব্যবহার করে থাকি, এর ব্যুৎপত্তি ও ব্যবহারিক অর্থ যার এক, তাকে বলা হয় যৌগিক শব্দ। তাহলে প্রশ্ন আসবে নিচের কোনটি যৌগিক শব্দ। একটা লাইন লিখেছি দেখো, গায়কের কর্তব্য মধুর গান করা, কিন্তু সে তা না করে বাবুয়ানার বেশি, মানে বাবুর ভাব দিয়ে চলাফেরা করে যে দহিত্রের সাথে। দহিত্র শব্দের অর্থ কন্যার পুত্র বা নাতি, কন্যার পুত্র বা কি হবে নাতি। আর চিকামারা মানে কি, চিকামারা মানে দেয়াল লিখন, যেমন এখানে প্রস্রাব করলে এত টাকা জরিমানা, এমন দেখো দেয়ালে লিখন থাকে, ওইটাকে বলা হয় চিকামারা। তাহলে দেখো যৌগিক শব্দ কোনগুলো, গায়ক, কর্তব্য, মধুর, তারপরে দেখো আছে এখানে বাবুয়ানা, বাবুর ভাব দিয়ে চলাফেরা করে যে, আরেকটা হচ্ছে দহিত্র মানে কন্যার পুত্র বা নাতি, আরেকটা হচ্ছে চিকামারা। এইগুলো হচ্ছে তোমার কি শব্দ বলতো, যৌগিক শব্দ। তাহলে এখানে আছে দেখো কোনটা, এই যে চিকামারা, এটা হচ্ছে তোমার যৌগিক শব্দ হবে। তোমার এখানে মৌলিক শব্দ আছে, যৌগিক শব্দ আছে, রূঢ় বা রূঢ়ি শব্দ আছে, যোগ রূঢ় শব্দ আছে, প্রত্যেকটার আলাদা আলাদা আমরা এভাবে একটা লাইনের একটা ছন্দ দিয়ে দিব, তার মাধ্যমে তোমরা আয়ত্ত করতে পারবে। এবং আমাদের লেকচার শিটে কিন্তু এগুলো সব অ্যাভেলেবেল রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি, তোমার হচ্ছে চিকামারা হবে। পরের প্রশ্নটি দেখো, ঠিক আছে এটা। এরপরে বলো, কুহেলি উত্তরিতলে ড্যাশ সন্ন্যাসী, কুহেলি উত্তরিতলে ড্যাশ সন্ন্যাসী। দেখো তোমার প্রশ্নটা এমনও আসতে পারে যে একটা লাইন দিয়ে তোমাকে বলতে পারে যে এটা তোমার পঠিত কোন কবিতা থেকে চয়ন করা হয়েছে বা নেওয়া হয়েছে। তাহলে এটা দেখো, কুহেলি উত্তরিতলে ড্যাশ সন্ন্যাসী, এটা তাহারেই পরে মনে কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে তাহারে পরে মনে কবিতা থেকে আমাদের আরো যে তথ্যগুলো জানতে হবে সেটা দেখো। এটি হচ্ছে নাটকীয় সংলাপ ধর্মী কবিতা, এবং 100% দিয়ে রাখছি, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তোমরা এটা পাবেই পাবে, এবং এমনকি ঢাবিতেও পেয়ে যেতে পারো। দেখো এটা হবে কি, নাটকীয় সংলাপ ধর্মী কবিতা, নাটকীয় সংলাপ ধর্মী কবিতা। এরপরে এখানে কথোপকথন হয়েছে কার মধ্যে, কবি আর কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। এবং এই কবিতাটি 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়, মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। তারপরে অপশনে এমনও থাকতে পারে এটি কোন ধরনের কবিতা। দেখো প্রকৃতি ও মানব জীবনের সাথে একটা সম্পর্ক এখানে আছে, যেমন শীতকালে গাছ থেকে পাতা ঝরে পড়ে, এখানে সম্পর্কটা হচ্ছে মাইনাস। ঠিক তেমনই ভাবে সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন 1932 সালে আকস্মিক মৃত্যুবরণ করে। তাহলে দেখো তার কাছ থেকে তার স্বামী চলে যাচ্ছে, গাছ থেকে পাতা ঝরে পড়ছে, সম্পর্কটা এখানে কি বলতো সাদৃশ্য, মানে সম্পর্কটা এখানে মিল আছে। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে দেখো শুরুতে আসতে পারে এটা কোন ধরনের কবিতা, নাটকীয় সংলাপ ধর্মী কবিতা, কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন, কোন পত্রিকা, মাসিক মোহাম্মদী পত্রিকা, এবং 1935 সাল। আর এখানে বলেছে কুহেলি উত্তরিতলে ড্যাশ সন্ন্যাসী, সেক্ষেত্রে দেখো মাঘের সন্ন্যাসী হবে। এবং এই কবিতাটি থেকে শব্দার্থ আছে তোমাদের, যেমন কুহেলি শব্দের অর্থ কি, কুহেলি শব্দের অর্থ হবে হচ্ছে কুয়াশা। এরপরে দেখো আসতে পারে উত্তরী শব্দের অর্থ কি, উত্তরী শব্দের অর্থ হচ্ছে উত্তরীয় বা চাদর, উত্তরীয় বা কি হবে চাদর হবে। বিগত বছরে এসেছিল অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ কি, পূজার উপকরণ। মাধবী শব্দের অর্থ কি, বাসন্তী লতাপাতার ফুল। এই যে এই শব্দার্থগুলো এবং যে তথ্যগুলো লিখেছি এর ভিতর থেকে আসবে। এরপর পরের প্রশ্নটি দেখো, প্রশ্নগুলো রাখা হয়েছে বাংলা দ্বিতীয় পত্র থেকে, এবং অর্থাৎ বিগত বছরের, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার বাংলা প্রথম পত্র থেকে, ব্যাকরণ অংশ থেকে, বিরোচন অংশ থেকে যেমন প্রশ্ন আসতে পারে তার A to Z কিন্তু আছে। এবার বলো, কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে। এমনই এই প্রশ্নটি এমন এতটাই গুরুত্বপূর্ণ যে গত বছর এমন কোন বিশ্ববিদ্যালয়ে নাই যে এই প্রশ্নটি আসেনি উচ্চারণ থেকে। বলো, তোমরা আগে উত্তর করো, আমি তো ব্যাখ্যা দিয়েই দিব। কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে, ব ফলার উচ্চারণ বহাল রয়েছে কোনটিতে জানাও। যে সর্বোচ্চ শেয়ার করবে এবং বন্ধুদেরকে মেনশন করে দিবে তাকে এই যে ব্যাখ্যা সহজে পিডিএফটা রয়েছে সে তারা পেয়ে যাবে এটা। দেখো ব ফলার ক্ষেত্রে মনে রাখবা, ব ফলা যদি শুরুতে থাকে আর শেষে থাকে, কি বললাম, যদি শুরুতে থাকে ব ফলা এবং ম ফলা, শুরু আর শেষে যদি থাকে, কয়টার কথা বললাম, একটা হচ্ছে ব ফলা আর একটা হচ্ছে ম ফলা, এই দুইটা যদি শুরুতে থাকে আর শেষে থাকে তার উচ্চারণ হবে না।
কিন্তু এই ব ফলা যদি তোমার মাঝে থাকে তার উচ্চারণটা বহাল থাকবে। এই ব ফলাটা যদি তোমার মাঝে থাকে তখন তার উচ্চারণটা বহাল থাকবে। তাহলে এখানে খেয়াল করো তো কোথায় আছে, বলেছে কোনটিতে ব ফলার উচ্চারণ এখনো বহাল রয়েছে। বিধ্বস্ত আমরা কখনো পড়বো না যে বিদ বস্ত পড়বো না, এটা না। উদ্বেগ, সত্য, দ্বন্দ্ব, এখানেও দেখো ব ফলা কোথায় আছে, শুরুতে আছে, এখানেও শুরুতে আছে। তাহলে শুরুতে আর শেষে থাকলে তার উচ্চারণ হবে না, কিন্তু যদি মাঝে থাকে, দেখো খ নম্বর অপশনে কোথায় আছে, মাঝে, তাহলে এর উচ্চারণটা কি হবে দেখো, উদ, তারপর কি হচ্ছে, বেগ। কেন হলো এটা বলো তো? এবং এখানে হস চিহ্ন, এই যে উচ্চারণের ক্ষেত্রে হস চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। যেখানে থামবে এবং কোনো কার থাকবে না সেখানে হস চিহ্নটা বসবে। যদি আমরা এখানে দুইটা শব্দ লিখি, একটা হচ্ছে কর আর একটা যদি লিখি করা, তাহলে তোমরা বলো তো এই দুইটা শব্দের মধ্যে তোমার কোথায় হস চিহ্ন বসবে? একটা হচ্ছে কর লিখেছি আর একটা হচ্ছে করা, কোথায় হস চিহ্ন বসবে বলো? বহাল মানে এখনো তোমার মানে বিদ্যমান রয়েছে, এটা বলা হয়েছে। মানে বর উচ্চারণটা এখনো বিদ্যমান কোন শব্দটিতে রয়েছে। দেখো কর এখানেও থেমেছে এবং করা এখানেও থেমেছে, তাহলে তোমাকে দেখতে হবে কোথায় থেমেছে এবং সেখানে কোনো কার নাই। দেখো রয়ের সঙ্গে এখানে কার আছে, তাহলে এখানে হবে না। এই রয়ের সাথে কিন্তু কোনো কার নাই, তাহলে এখানে হস চিহ্ন হবে, তাহলে কর। ঠিক তেমনই ভাবে উদ্বেগ, দেখো দ এর সঙ্গে কোনো কার নাই, অর্থাৎ এখানে থেমেছে এবং কোনো কার নাই, এখানে হস চিহ্ন বসবে। তাহলে এই বটা উচ্চারণটা কোথায় ছিল দেখো, ব ছিল মাঝে। যদি শুরুতে থাকে, শেষে থাকে, তার উচ্চারণ হবে না, কিন্তু যদি মাঝে থাকে তার উচ্চারণটা বহাল থাকবে, তাহলে উদ্বেগ, এটা সঠিক আছে। এইভাবে কিন্তু এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ, এখানে আমি 100% দিয়ে রাখছি। কারণ দেখো এবছর অর্থাৎ গত সেশনে কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কম বেশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাবিতে, চবিতে, তারপরে জাবিতে সব জায়গায় কিন্তু এই প্রশ্নটা এসেছে এবং তোমাদেরও ভর্তি পরীক্ষার সময় এটা আসার সমূহ সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্নটি, কোনটি মৌলিক শব্দ বলো? টার্গেট ডিইউ চ্যালেঞ্জ কোর্স থেকে আমাদের বাংলা ক্লাসটি হচ্ছে আজকে। তোমরা এখনো যারা ভর্তি হওনি, আগামীকাল রাত 12টা পর্যন্ত কিন্তু ডিসকাউন্টে, সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে, যেখানে তোমরা বাংলার জন্য লেকচার শিট পেয়ে যাচ্ছ, ইংরেজির জন্য পাবে, জিকের জন্য পাবে আলাদা আলাদা। তোমরা প্রত্যেকটা প্রিমিয়াম যে লেকচার শিট এটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এখানে কিন্তু তোমাদের প্রতিটা অংশের যেগুলো একটু কঠিন রয়েছে এবং তোমরা একাডেমিক অংশে পড়ে আসনি সেগুলো কিন্তু আমরা ছন্দ সহকারে এখানে উপস্থাপন করেছি। বলো কোনটি মৌলিক শব্দ? তোমাকে আগে জানতে হবে মৌলিক শব্দ কি। দেখো যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। এখন মৌলিক শব্দ হিসেবে সঠিক উত্তর হিসেবে অপশনে কোনগুলো থাকতে পারে? দেখো নাক থাকতে পারে, কি কি থাকতে পারে দেখো, নাক, নাক, তারপরে দেখো কি থাকতে পারে, বই, তারপর থাকতে পারে লাল, তারপর থাকতে পারে গোলাপ। এই গোলাপটা সব থেকে বেশি থাকে, যে নিচের কোনটি মৌলিক শব্দ, সঠিক উত্তর হিসেবে গোলাপটা বেশি থাকে। নাক থাকতে পারে, বই থাকতে পারে, লাল থাকতে পারে, গোলাপ, তারপরে তোমার তৈরসি দন্তানো 3, আর এখানে কোনটা আছে বলো? অর্থাৎ এই শব্দগুলোকে, অনেকগুলো তো মৌলিক শব্দ আছে, তার মধ্যে এইগুলো কিন্তু সঠিক উত্তর হিসেবে তোমার অপশনে বেশি থাকে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বলতো? এই যে এখানে সঠিক উত্তর হবে চাঁদ, অর্থাৎ চাঁদকে কিন্তু ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। এটা হচ্ছে তোমার কি হবে বলতো? মৌলিক শব্দ হবে, মৌলিক শব্দ যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। পরের প্রশ্নটি, সোনারতরী কবিতায় নৌকার মাঝি কিসের প্রতীক? এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সোনারতরী কবিতা এটা রূপক বা জীবন দর্শনাশ্রিত কবিতা এবং এই প্রশ্নটা এমনও আসতে পারে সোনারতরী কবিতাটি রবি ঠাকুর কোথায় বসে রচনা করেছিলেন এমন, তাহলে সেটা হবে দেখো শিলাইদহের পদ্ম বক্ষের বটে বসে, শিলাইদহের পদ্ম বক্ষের বটে বসে, শিলাইদহের পদ্ম বক্ষের বটে বসে। এর পাশাপাশি দেখো প্রশ্নটা কেমন আসতে পারে, যে বাঁকা জল কিসের প্রতীক? খুবই গুরুত্বপূর্ণ, সোনারতরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক? সেক্ষেত্রে হবে কি অনন্ত কালস্রোত, অনন্ত কালস্রোত বা প্রতিকূল অবস্থা, যে কোনো একটা অপশনে থাকবে, অনন্ত কালস্রোত বা হবে প্রতিকূল অবস্থা, প্রতিকূল অবস্থা যেটা আমাদের অনুকূলে না, এই দুইটার একটা অপশনে থাকবে। এরপরে এখানে বলেছে সোনারতরী কবিতায় নৌকার মাঝে কিসের প্রতীক, সেটা কি হবে? ধন্যবাদ তোমাদেরকে। মহাকাল বা অপশনে এটাও থাকতে পারে, দেখো মহাকাল যদি না থাকে এর আগে একটা শব্দ থাকতে পারে নির্মোহ মহাকাল, কি হবে? নির্মোহ মহাকাল, এই দুইটার একটা থাকতে পারে। তাহলে এটাও যদি প্রশ্ন আসে সোনারতরী কিসের প্রতীক, তাহলে কি হবে? এটা জগৎ সংসার, প্রবহমান সময়, আরেকটা হতে পারে তোমার মহাকাল, এই তিনটার একটা থাকতে পারে।
তাহলে এখানে কি হবে, মহাকালের প্রতীক, বা অপশনে থাকতে পারে তোমার নির্মোহ মহাকাল, নির্মোহ। গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত, খুবই গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থান, তারপরে ক্ষমতাচ্যুত, যেটা গত বছর মানে গত সেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে, এবং বৈষম্য বিরোধী, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে এসেছে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে লিখিততে। তারপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে এসেছে যে বৈষম্য বিরোধী, এবং আজকে আমি কিন্তু এই প্রশ্নটা রেখেছি। এবং যা পড়াচ্ছি এর ভিতরেই তোমরা হুবহু কমন পাবে। এবং আমি সেটার কমনের হার যদি বলি, একটু পরেই তো গত বছরে যে 13টা হুবহু কমন এসেছিল তার প্রশ্ন মানে ভিডিওটা তো পোস্ট করা হবে, সেটা তো দেখবেই। এবং তোমরা প্রতিটা ক্লাস এরকম প্রিমিয়াম কোয়ালিটি এবং ব্যাখ্যা সহকারে পাবে। দেখো, গণ অভ্যুত্থান এটা একটা শব্দ, এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তোমাদের যুক্তবর্ণ থেকে কিন্তু প্রশ্ন আসবে, যুক্তবর্ণ থেকে। এখানে দেখো কোন যুক্তবর্ণ আছে, এই যে এটা আছে। তোমরা অনেকেই জানো না যে এখানে কোন কোন বর্ণ আছে। এখানে দুইটা বর্ণ দেখো, একটা হচ্ছে ত আর একটা হচ্ছে থ। এই ত আর থ এর কিন্তু মিলিত রূপ হচ্ছে যে তয় থয়। গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত, তাহলে এটা হবে সমাসযোগে। এর ব্যাস বাক্য হচ্ছে দেখো, গণের অভ্যুত্থান মানে জনগণের একটা কি হচ্ছে বলতো, একটা অভ্যুত্থান হয়েছে, তাহলে এটা সমাসযোগে গঠিত। কি হবে, সমাসযোগে। যারা ঘ জানিয়েছো ধন্যবাদ। এরপরে এখানে রয়েছে উপসর্গ। উপসর্গ কেন হবে না, উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে বসে, সে পূর্বে বসে অর্থের সংকোচন করতে পারে, প্রসারণ করতে পারে, বা বৃদ্ধি করতে পারে। যেমন উদাহরণ একটু পরে দিচ্ছি। এখানে দেখো অভ্যুত্থানের আগে গণ বসেছে, গণ কিন্তু কোনো তোমার উপসর্গ না। উপসর্গ থেকে কেমন প্রশ্ন আসতে পারে খেয়াল করো। যেমন গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিততে এসেছে যে তোমার উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটা তোমার লিখিত অংশে এসেছে। এবার খেয়াল করো, আমি লিখেছি হার একটি শব্দ, এই হারের আগে যদি আমি প্রযুক্ত করি তাহলে কি হবে, প্রহার। যদি আমি বি যুক্ত করি তাহলে কি হবে বলতো, বিহার। যদি আমি সমযুক্ত করি তাহলে কি হবে, সমহার। যদি উপযুক্ত করি তাহলে কি হবে, উপহার। জাস্ট এতটুকু লিখতে পারলেই কিন্তু যারা লিখেছে তারা ফুল মার্ক পেয়েছে। খেয়াল করো, এই যে বি আছে, সম আছে, উপ আছে, পুরো আছে, এগুলো উপসর্গ। এর আলাদা কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু কোন শব্দের পূর্বে বসে অর্থ তৈরি করে। এজন্য বলা হয়েছে উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, অর্থাৎ কোন শব্দের পূর্বে বসে অর্থের সংকোচন করতে পারে, প্রসারণ করতে পারে, বা সম্প্রসারিত অর্থ দিতে পারে। তারপর ফেব্রুয়ারি 1969 কবিতায় কমল বন কিসের প্রতীক, বলো। কমল বন কিসের প্রতীক, দেখি কে আগে উত্তর করতে পারে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কমল বন কিসের প্রতীক। যারা পরবর্তীতে এসেছো নিজেদের টাইম লাইনে ক্লাসটি শেয়ার করে রাখো। দেখো, এই কবিতার পাশাপাশি আরো যে তথ্যগুলো তোমাকে জানতে হবে, যেমন 1952 সালে ভাষা আন্দোলন, 54 সালে যুক্তপ্রাণ, 66 সালে 6 দফা, 69 গণ অভ্যুত্থান। এইভাবে প্রত্যেকটা সাল কিন্তু একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং 52 সালে ভাষা আন্দোলন হয়েছিল, আর এখানে বলেছে 1969 গণ অভ্যুত্থান। তাহলে এখানে কমল বন সেটা জানতে চেয়েছে। তোমাকে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ফেব্রুয়ারি 1969 কবিতায় কয়জন ভাষা শহীদের নাম উল্লেখ ছিল। মনে রাখবা, ভাষা শহীদ হচ্ছে দুইজন, সালাম আর বরকত। সালাম আর বরকত সম্পর্কে যে লাইনগুলো আছে সেগুলো এক কথায় খেয়ে ফেলবা, কারণ এখান থেকে তোমার প্রশ্ন আসবে সালাম আর বরকত। যদি ভাষা শহীদ না বলে, যদি শুধু শহীদ বলে যে কতজন শহীদ হয়েছিল এই কবিতা অনুসারে, সেক্ষেত্রে হবে 3 জন, আসাদুজ্জামান, মতিউর আর শামসুজ্জোহা। রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সামনে দেখবা তোমাদের যে গোল বৃত্তাকার অংশটুকু রয়েছে সেটা হচ্ছে জোহা চত্বর। তাহলে দেখো, ভাষা শহীদ বললে 2 জন, সালাম আর বরকত। আরেকটা বলেছে যদি ভাষা শহীদ না বলে সেক্ষেত্রে 3 জন হবে, আসাদুজ্জামান, মতিউর আর শামসুজ্জোহা। সালাম আর বরকত সম্পর্কে যে লাইনগুলো আছে, বিশেষ করে যদি বলা হয় শূন্যে ফ্ল্যাগ তোলেকে, আমি দুইটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখো, আমরা যখন ফ্ল্যাগ দেখি অর্থাৎ পতাকা দেখি তখন আমরা কি করি, সালাম দিই। তাহলে মনে রাখবা শূন্যে ফ্ল্যাগ তোলে হচ্ছে সালাম। আর ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে, দেখো আমরা যখন বুক লিখবো, এই যে বুকে দেখো কি আছে, ব আছে, আর বরকত বানানো কি আছে বলতো, ব আছে। তাহলে মনে রাখবে ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত, আর শূন্যে ফ্ল্যাগ তোলে কে, সালাম। এইভাবে মনে রাখবা দুইটা। এখান থেকে আরেক ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে, সেই ফুল আমাদের প্রাণ, যেটা প্রতি বছরই আসে। ফেব্রুয়ারি 1969 কবিতায় সেই ফুল আমাদের প্রাণ বলতে কি বোঝানো হয়েছে, বাংলা ভাষাকে। এই যে কি বোঝানো হয়েছে এই টাইপের প্রশ্ন কিন্তু ঢাবি তোমার কাছে জানতে চাইবে, বাংলা ভাষা। আরেকটা আছে, হৃদয়ের হরিত উপত্যকা বলতে কি বোঝানো হয়েছে, হৃদয়ের হরিত উপত্যকা, এটা দ্বারা বুঝিয়েছে পূর্ব বাংলাকে।
এর সাধারণ অর্থ কিন্তু তোমার কাছে জানতে চাইবে না। সাধারণ অর্থ হচ্ছে সবুজ শ্যামল যে পাহাড় পর্বত, সেটা কিন্তু তোমাকে বলবে হৃদয়ের হরিত উপত্যকা বলতে কি বোঝানো হয়েছে, তখন সেটা কি হবে, এই যে পূর্ব বাংলা, কি হবে, পূর্ব বাংলা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাকে বলা হয়েছে। আর কমল বন কিসের প্রতীক, সেটা হবে দেখো এই যে মানবিকতা। সঠিক উত্তর কি হবে, মানবিকতা, খ। পরের প্রশ্নটি, কাজী নজরুল ইসলামের মতে কিসের মধ্য দিয়ে গিয়ে সত্যকে পাওয়া যায়? এবং এর পাশাপাশি যেটা তোমাদের পড়তে হবে আমি একটু বলে দিচ্ছি, দেখো গত বছরে এসেছে এখান থেকে, অর্থাৎ বিশেষ করে কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, সুফিয়া কামাল এবং রবি ঠাকুর, এনাদের যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবেই। তার উপন্যাস মনে রাখার জন্য শর্টকাট টেকনিক হচ্ছে বাকুম, এবং এই ব থেকে হচ্ছে বাঁধনহারা। অবশ্যই মনে রাখবে, প্রশ্নটা যদি এমন আসে যে তার প্রথম পত্র উপন্যাস কোনটি, সেক্ষেত্রে বাঁধনহারা হবে এবং চন্দ্রবিন্দু হবে, মনে রাখবা। কু থেকে হবে কুহেলিকা, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা। আরেকটা হচ্ছে ম থেকে কি হবে, মৃত্যু ক্ষুধা। গত বছর এসেছিল ঢাবিতে নিচের কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়? সেক্ষেত্রে দেখো রিক্তের বেদনা আছে, শিউলি মালা, পদ্ম গোখর এবং ব্যথার দান, এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের। তাহলে পদ্ম গোখর ছিল তোমার অপশন এবং প্রশ্নটা ছিল নিচের কোনটি রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়? যেমন মতিচুর, সুলতানার স্বপ্ন, অবরোধ বাসিনী, এটা অপশনে ছিল, এবং একই সাথে অপশনে ছিল পদ্ম গোখর। তাহলে তোমরা যদি এটা পড়ে যাও, তার যে গল্প গ্রন্থ রয়েছে কাজী নজরুল ইসলামের, সেটা দেখো কি কি, ব্যথার দান আছে, রিক্তের বেদন আছে, শিউলি মালা আছে, তারপরে দেখো এই যে শিউলি মালা, পদ্ম গোখর। তাহলে অপশনে তোমার পদ্ম গোখর ছিল, এটা হচ্ছে তোমার কাজী নজরুল ইসলামের, এটা কিন্তু তোমার রোকেয়া সাখাওয়াত হোসেনের নয়। তাহলে এটা যদি পড়ে যেতে পারো, তাহলে তোমার যেটা না চাইবে, মানে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের না, সেটা তো খুব সহজে উত্তর করতে পারবে। আর এখানে সঠিক উত্তর হবে কি, ভুলের মধ্য দিয়ে তবেই সত্যকে পাওয়া যায়। প্রতিটা প্রশ্ন এইভাবেই তোমরা, মানে একটা প্রশ্ন এসেছে শুধু সেই উত্তরটা পড়ে তোমরা চলে যাবে এটা কিন্তু না, বাকি অপশনগুলো কেন হলো না এগুলো পড়বা, এবং আমরা সেইভাবেই তোমাদেরকে গড়ে তুলবো। এবার বলো, বাংলা কোন ধ্বনিটির সংক্ষিপ্ত রূপ নেই? এবং এর পাশাপাশি আমি আরো দুইটা প্রশ্ন বলবো তোমাদেরকে। যদি বলি বর্ণমালা কয়টি, যদি তোমাদেরকে বলা হয় বর্ণমালা কয়টি এবং বর্ণ কয়টি, 99% তোমরা হচ্ছে ভুল উত্তর দিবে। একটা যদি বলি বর্ণ কয়টি, আর একটা যদি বলা হয় বর্ণমালা কয়টি, দুইটা, একটা হচ্ছে বর্ণ কয়টি আর বর্ণমালা। খেয়াল করো, তুমি বকুল ফুলের গাছ থেকে অর্থাৎ নিচ থেকে 50টি বকুল ফুল কুড়িয়ে এনেছো, এবং এই 50টি বকুল ফুল দিয়ে তুমি একটা মালা গাঁথবে। তাহলে দেখো ফুল কয়টা ছিল, 50টা ফুল। এই 50টা ফুল দিয়ে তুমি কয়টা মালা গাঁথবে, একটি মালা গাঁথবে। তাহলে মনে রাখবে, ওই যে 50টি বকুল ফুল মানে হচ্ছে বর্ণ হবে কতটি, 50টি, আর তুমি এই 50টি বকুল ফুল দিয়ে কয়টা মালা গাঁথবে, একটি মালা, তাহলে বর্ণমালা হচ্ছে একটি। এখন প্রশ্ন হচ্ছে, এই 50টি বর্ণের মধ্যে স্বরবর্ণ রয়েছে কতটি, 11টি। এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, কার বলা হয়? একটার হচ্ছে কার নাই, তাকে বলা হয় কি বলতো, নীল বা নীলিন বর্ণ, সেটা হচ্ছে এই অ। এইভাবেই দেখো কোন জায়গা থেকে আসছে, এই ব্যাখ্যা এইভাবে তোমাকে পড়তে হবে। আর এই যে তোমার ব্যঞ্জন বর্ণ রয়েছে 39টি, এই 39টি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। অনেক সময় পরীক্ষায় আসে নিচের কোনটি ফলা, তাহলে ফলা মনে রাখার জন্য শর্টকাট টেকনিক, প্রত্যেকে কমেন্টে লিখবে মজার লবণ। ফলা কি হবে বলতো, মজার লবণ। ফলা হচ্ছে 6টি, কি কি দেখো এই যে লিখে দিয়েছি, এটা তোমরা খাতায় নোট করে রাখবে। সেটা কি কি দেখো, এই যে ম ফলা, জ ফলা, র ফলা, ল, ব আর ন ফলা, এ হচ্ছে 6টি ফলা। তাহলে দেখো একটা প্রশ্ন এসেছে, তার পাশাপাশি তুমি আরো 6 থেকে 7টা তথ্য জানতে পারলে, এটাই কিন্তু অ্যাডমিশনের তোমার হচ্ছে স্ট্র্যাটেজি, এটাই হতে হবে। শুধু একটা প্রশ্ন পড়েই গেলে হবে না, তার পাশাপাশি আরো কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো তোমাকে ওইভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। এবং তোমাদেরকে এই দিক নির্দেশনা কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন যে ডিইউ চ্যালেঞ্জ কোর্সে রয়েছে, যে শ্রদ্ধাভাজন শিক্ষকগণ এইভাবে কিন্তু প্রতিটা ক্লাসে নিবে। মজার লবণ হবে, হ্যাঁ। পরের প্রশ্নটি, কোনটি মধ্য পদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ? সমাস থেকেও একটা প্রশ্ন তোমরা পাবে, বানান থেকে একটা পাবে, ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে একটা পাবে। সবগুলো টপিক থেকে আজকে প্রশ্ন রেখেছি। যারা পরবর্তীতে এসেছো নিজেদের টাইমলাইনে আরেকটি বার শেয়ার করে রাখো।
কোনটি মধ্য পদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ? সমাস থেকে একেবারে বেসিক থেকে যদি প্রশ্ন আসে তাহলে দেখো, যদি বলা হয় যে উভয় পদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে, এগুলো থেকে প্রশ্ন আসবে। উভয় পদ, মনে রাখবে উভয় পদের অর্থের প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব, যেমন আমি যদি এখানে বলি মা বাবা, মা ও বাবা, মা হচ্ছে পূর্বপদ, বাবা হচ্ছে পরপদ। মাসি পিসি, ভাই বোন, দেখো উভয় পদের মানে পূর্বপদ পরপদ উভয় পদের অর্থের প্রাধান্য পায়, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপর যদি বলা হয় তোমার পূর্ব পদের অর্থের প্রাধান্য পায় কোন সমাস, পূর্বপদ, সেটা হচ্ছে দেখো কি হবে, অব্যয়ীভাব সমাস হবে। এবং এই অব্যয়ীভাব সমাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কিন্তু বিগত বছরে অনেকবার এসেছে। যেমন যথাসাধ্য কোন সমাস বা যথারীতি বা অভাবর্তে অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। এরপর বলতে পারে পরপদের অর্থের প্রাধান্য কিভাবে মনে রাখবে, দেখো পরপদ সেটা হচ্ছে কর্মধারায় হবে, তারপরে দ্বিগু, আর একটা হচ্ছে তৎপুরুষ। কর্মধারায় দ্বিগু আর কি হবে, তৎপুরুষ। আর তৃতীয় পদ প্রধান, মানে পূর্বপদ পরপদ কোনো পদই প্রধান নয়, তৃতীয় একটা পদ আসবে, সেটা হচ্ছে তোমার বহুব্রীহি সমাস। কি হবে, বহুব্রীহি সমাস। খেয়াল করো, আমরা যে কাজকর্মগুলো করব, দুনিয়ায় আমরা যে কাজকর্মগুলো করব তার কৃতকর্মের ফলগুলো আমরা কোথায় পাবো, পরকালে পাবো। এই জন্য মনে রাখবে এই যে কর্মধারায় সমাসের কোন পদ প্রধান হবে, পরপদ প্রধান হবে। কিন্তু এখানে বলেছে মধ্য পদলোপী কর্মধারায় সমাস কোনটি। মধ্যপদ যদি লোপ পাই তখন সেটা কি হবে, মধ্য পদলোপী কর্মধারায় সমাস। যেমন এখানে রয়েছে স্মৃতিসৌধ, এটি হচ্ছে সমস্ত পদ, এটি কি সমস্ত পদ। এর ব্যাসবাক্য কি হবে, স্মৃতি রক্ষার্থে সৌধ। বিজয় পতাকা, বিজয় সূচক পতাকা। তারপরে ঝালমুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। পলান্ন, তারপরে জ্যোৎস্না রাত, জ্যোৎস্না শোভিত রাত। দেখো এই যে শোভিত আছে, আশ্রিত আছে, মিশ্রিত, বিষয়ক, সূচক, অর্থাৎ মধ্যপদ যদি লোপ পায় তখন তার নাম হবে মধ্য পদলোপী কর্মধারায় সমাস। মন মাঝি, মন রূপ মাঝি, রূপক কর্মধারায় সমাস হবে। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, অর্থাৎ রূপক কর্মধারায় সমাসের পূর্বপদ অদৃশ্যমান থাকে। দেখো কিভাবে, এখানে আছে মন পূর্বপদ আর মাঝি হচ্ছে পরপদ। এই মন যদি দেখা যেত তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারতে ওই ছেলে বা ওই মেয়ের মনে কি আনাগোনা চলছে। তাহলে তুমি যদি খুব সহজে বুঝতেই পারতে যে ওর ছেলে ওর মনে কি আনাগোনা চলছে, তাহলে বুঝে তুমি পড়াশোনায় মনোনিবেশ করতে, তুমি আর ওই ছেলে বা মেয়ের পিছু মানে ঘুরতে না, তাই না? তাহলে দেখো এই মন হচ্ছে, অর্থাৎ পূর্বপদ কি হবে, অদৃশ্যমান, মানে দেখা যায় না। মাঝি দেখা যায়, ঠিক তেমনি ভাবে বিষাদ, দুঃখ কষ্ট দেখা যায় না, সিন্ধুনাদ দেখা যায়। তাহলে পূর্বপদ অদৃশ্যমান, পরপদ দৃশ্যমান, নাম তার কি হবে, রূপক কর্মধারায় সমাস হবে। তারপর কোনটি শুদ্ধ বানান, এই যে শুদ্ধ বানান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে, দেখি কে আগে উত্তর করতে পারে। শুদ্ধ বানান কোনটি, বানান থেকে একটা প্রশ্ন থাকবে এবং তোমাদের লিখিত অংশে তোমার 8টা বাক্য থাকতে পারে, যেমন প্রয়োগ অপপ্রয়োগ, যেটা তোমরা একাডেমিকে করে এসেছো, বা একটা অনুচ্ছেদ থাকতে পারে, সেটা শুদ্ধ করে লিখতে হবে। হ্যাঁ, একজনের মানে মনে অনেকজনই ঘুরে। নিশিথিনী, প্রতিযোগিতা, শ্রদ্ধাঞ্জলি, বুদ্ধিজীবী। খেয়াল করো, যদি শব্দের শেষে অঞ্জলি থাকে, মনে রাখবে শব্দের শেষে যদি অঞ্জলি থাকে তাহলে কি হবে, রস্বইকার। কোন শব্দগুলো দেখো, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি, জলাঞ্জলি। আগে প্রেম তারপর জলাঞ্জলি হয়ে যাবে। কি কি বললাম, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি, তারপর হচ্ছে জলাঞ্জলি হবে। এরপরে এখানে আছে কি দেখো, জীবী। মনে রাখবে জীবী বানানটা যদি শেষে থাকে, জীবী বানানটা যদি শেষে থাকে তাহলে সেখানে কি হবে, দীর্ঘইকার হবে। যেমন বুদ্ধিজীবী আছে, পেশাজীবী আছে, শ্রমজীবী আছে, কৃষিজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, চাকরিজীবী, অর্থাৎ সকল জীবী। এই জীবী বানানটা যদি শেষে থাকে তাহলে দীর্ঘইকার হবে। কিন্তু এই জীবী বানানটা যদি শুরুতে থাকে, জীবীটা যদি তোমার শুরুতে থাকে তাহলে তোমার কি হবে, রস্বইকার হবে। যেমন জীবিকা নির্বাহ, দেখো যেখানে তোমাদের সমস্যাটা হবে বা তোমরা কনফিউজড হবে, সাথে সাথে এখানে সমাধান দিয়ে দিচ্ছি। জীবিকা নির্বাহ, আর একটা দেখো জীবিত। তাহলে জীবী বানানটা শেষে থাকলে দীর্ঘইকার, শুরুতে থাকলে কি হবে, রস্বইকার হবে। আর এখানে সঠিক উত্তর দেখো, বলেছে শুদ্ধ বানান কোনটি, বুদ্ধিজীবী বানান, এটা সঠিক আছে। কিন্তু শ্রদ্ধাঞ্জলি বানান দেখো এখানে দীর্ঘইকার আছে, যেটা ভুল, কারণ অঞ্জলি শব্দ যদি শেষে থাকে রস্বইকার হবে। প্রতিযোগিতা, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখবা যদি কোনো শব্দের শেষে তয় বা ফলা, তারপরে তয়াকার, পরিষদ, বিদ্যা, জগৎ থাকে, তার পূর্বে হচ্ছে রস্বইকার হয়। যেমন প্রতিযোগী, এতটুকু ঠিক আছে, কিন্তু এর সঙ্গে যখনই তা যুক্ত হবে এর পূর্বে হচ্ছে তোমার কি হবে, রস্বইকার হবে। নিশিথিনী বানান কি হবে, রস্বইকার, দীর্ঘিকার, রস্বইকার, আর হচ্ছে দীর্ঘইকার হবে।
নিশিথিনি আর পিপিলিকা একই রকম। এরপর বলো কোনটি ব্যতিহার বহুবীরের উদাহরণ? খুবই গুরুত্বপূর্ণ, এটা যে পারবে সে নিশ্চিত ভালো কিছু করবে, ভালো একটা ভার্সিটি তার নিজের হয়ে যাবে। বলো যে কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? ব্যতিহার মনে রাখবে নিউটনের তৃতীয় সূত্র আছে, প্রত্যেক ক্রিয়ায় পারস্পরিক কি ক্রিয়া প্রতিক্রিয়া করে। তুমি একজনের চুল টেনে ধরেছো বা তুমি একজনের একটা ঘুষি দিয়েছো, তুমি সে তোমাকে কি করবে? প্রতিদান কবিতার মূল ভাব অনুসারে কি তোমার মাথায় হাত বুলিয়ে দিবে বা তোমাকে একটা প্যারাশুট কিনে দিবে? অর্থাৎ তুমি যাকে চুল টেনে ধরেছো সেও তো তোমাকে টেনে ধরবে, তাই না? তাহলে দেখো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া যেটা বোঝাবে সেটা হচ্ছে তোমার ব্যতিহার বহুব্রীহি। পারস্পরিক কি বললাম? ক্রিয়া প্রতিক্রিয়া, নিউটনের তৃতীয় সূত্র। তাহলে এখানে দেখো ব্যতিহার বহুব্রীহি বলেছে, এটা হচ্ছে কোনটা হতে পারে বলো? আমি তো বলেই দিব। হ্যাঁ, কানাকানি। এরপর হতে পারে দেখো লাঠা লাঠি, লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠা লাঠি। এরপরে দেখো লাঠা লাঠি আছে, তারপরে কানাকানি আছে। চুলাচুলিটা বেশি এসে থাকে, চুলা চুলি, চুলে চুলে যে লড়াই। তাহলে দেখো পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝাবে, সেটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি। এবং প্রশ্নটা এমনও এসেছে দেখো বহুব্রীহি নিজে কোন সমাস? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তাহলে আমরা দেখেছি যে বহুব্রীহি সমাসের পূর্বপদ পরপদের কোনো পদের অর্থ প্রাধান্য পায় না, তৃতীয় একটা পদ আসে সেই অর্থের প্রাধান্য পায়। বহু মানে অনেক, আর ব্রীহি শব্দের অর্থ ধান। এটার ব্যাস বাক্য হচ্ছে বহু ধান আছে যার, বহু ধান আছে যার। কানাকানি, লাঠালাঠি, গুতাগুতি, তারপরে চুলাচুলি, তারপরে লাঠালাঠি, এগুলো হচ্ছে সব ব্যতিহার বহুব্রীহি হবে, ব্যতিহার বহুব্রীহি। পরের প্রশ্নটি, রবি ঠাকুর রচিত শেষ ছোট গল্পটির নাম কি? শেষ ছোট গল্প, হ্যাঁ মারামারি হবে। এটাও এইভাবে মনে রাখতে পারো, শুরুতে হচ্ছে আকার থাকবে, পরে হচ্ছে রস্বইকার থাকবে। যেমন মারা, এখানে আকার আছে, মারি এটা রস্বইকার আছে, হাতাহাতি এগুলো। হ্যাঁ, খুনাখুনি, এই অনেক উদাহরণ পারো তো তোমরা। বলো যে রবি ঠাকুর রচিত শেষ ছোট গল্পটির নাম কি? এবং এর পাশাপাশি এটাও তোমাদেরকে মনে রাখতে হবে কাজী নজরুল ইসলামের উপন্যাস, অর্থাৎ রবি ঠাকুরের উপন্যাস শেষের কবিতা, এটা সব থেকে সঠিক উত্তর হিসেবে বেশি থাকে। শেষের কবিতা, শেষের কবিতা এটা হচ্ছে রবি ঠাকুরের উপন্যাস। প্রশ্নটা এমন আসে, শেষের কবিতা যদি উপন্যাস হয়, শেষ লেখা কোন ধরনের রচনা? তাহলে শেষ লেখা এটা হবে কি বলতো? তোমার কাব্য হবে, সেটা হচ্ছে রবি ঠাকুর। যেমন শেষের কবিতা আছে, তারপরে 4 অধ্যায় আছে, মালঞ্চ আছে, চতুরঙ্গ আছে। আমার পড়াইতে পড়াইতে কিন্তু একেবারে সব এ টু জেড মুখস্থ হয়ে গেছে, আয়ত্ত চলে এসেছে। তোমাদেরও হবে এবং তোমাদেরকে সেইভাবে গড়ে তোলা হবে। ডিইউ চ্যালেঞ্জ করছে। এটা কি হবে বলতো? এই যে কি আছে, মুসলমানের গল্প আছে। ধন্যবাদ যারা খ জানিয়েছো। পরের প্রশ্নটি, সিরাজউদ্দৌলা নাটকটির কয়টি দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত আছে? বলো কয়টি দৃশ্যে উপস্থিত আছে? একটু ঝটপট জানাও। এবং এই সিরাজউদ্দৌলা নাটক থেকে বেসিক থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে কেমন আসে দেখো। সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক আছে কতটি? অঙ্ক আছে তোমার দেখো 4টি। এরপর দৃশ্য সংখ্যা কয়টি আছে? দৃশ্য সংখ্যা হচ্ছে 12টি দৃশ্য সংখ্যা আছে। এবং তৃতীয় অঙ্কে দৃশ্য সংখ্যা বেশি, তৃতীয় অঙ্কে দৃশ্য সংখ্যা বেশি। সিরাজ স্বয়ং উপস্থিত ছিল কয়টি দৃশ্যে? দেখি কেউ জানিয়েছে কিনা। হ্যাঁ ধন্যবাদ, 8টি দৃশ্য হবে। এবং প্রথম উক্তিটি কার ছিল? প্রথম উক্তি ছিল ক্যাপ্টেন কেলেটন। কার উক্তি ছিল? ক্যাপ্টেন কেলেটন। শেষ উক্তি ছিল মোহাম্মদী বেগের। কার ছিল বলতো? মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগই কিন্তু সিরাজের বাবার কাছে কিন্তু লালিত পালিত হয়। পরে তোমার সেই দিকে সিরাজউদ্দৌলাকে 10,000 টাকার বিনিময়ে হত্যা করেছিল, 10,000 টাকা। এবং অগ্রিম নিয়েছিল কত টাকা বলতো? 5,000 টাকা। অগ্রিম নিয়েছিল 5,000 টাকা। সিরাজউদ্দৌলা নাটক থেকে যদি প্রশ্ন আসে তাহলে আসবে কোনটি কার উক্তি? যদি 10টি প্রশ্ন থাকে, গত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গিয়েছে 10টি প্রশ্ন এসেছিল এবং তোমার 8টি ছিল কোনটি কার উক্তি, এই ধরনের প্রশ্ন, অর্থাৎ উক্তি থেকে প্রশ্ন আসবে। এবং এখানে খেয়াল করবে ছোট ছোট যে উক্তিগুলো রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবে। এবং আমরা কিন্তু আমাদের লেকচার শিটে সেভাবে ফুটিয়ে তুলেছি এবং সাজেশনে কিন্তু এগুলো দিয়ে দিব। তারপর নিধাক শব্দের অর্থ কি? একটা গুরুত্বপূর্ণ শব্দার্থ থাকবে। নিধাক শব্দের অর্থ কি জানাও? নিধাক শব্দের অর্থ কি? এর পাশাপাশি আরো যে শব্দগুলো রয়েছে
যেমন বিদ্রোহী কবিতা থেকে এসেছিল, বলো বীর বলো উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির। তাহলে দেখো নেহারি শব্দের অর্থ কি, বিগত বছরের প্রশ্ন। নেহারি শব্দের অর্থ হচ্ছে দেখে বা প্রত্যক্ষ করে। কি হবে? দেখে বা প্রত্যক্ষ করে, সেটা হচ্ছে নিহারি শব্দের অর্থ। আর এখানে বলেছে নিধাক শব্দের অর্থ। এটা বিগত বছরের প্রশ্ন যে বেওয়া শব্দের অর্থ কি। বেওয়া শব্দের অর্থ হচ্ছে বিধবা। বেওয়া শব্দের অর্থ কি? বিধবা হবে। আরেকটা আছে মনীষা, এটা গত বছর তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছে। মনীষা শব্দের অর্থ হচ্ছে মেধা, মনন বা প্রজ্ঞা। মেধা, মনন বা প্রজ্ঞা, এই 4 থেকে 5টা শব্দার্থ থেকে এবছরও পাবে তোমরা। মেধা, মনন বা কি হবে? প্রজ্ঞা। তাহলে এখানে সঠিক উত্তর দেখো নিধাক শব্দের অর্থ গ্রীষ্ম হবে। অনেকে উচ্চারণ করে গ্রীষ্ম, এটা গ্রীষ্ম হবে না। কি হবে বলতো? ম ফলা যদি শেষে থাকে তার উচ্চারণটা হয় না, এখানে হবে গ্রীষ্ম হবে। কি হবে? গ্রীষ্ম। এরপর ভাষার মূল উপকরণ কি। ভাষা তোমাদের প্রথম লেকচারেই কিন্তু থাকবে যে ধ্বনি ও বর্ণ প্রকরণ এবং ভাষার যে ইতিহাসগুলো রয়েছে সেখান থেকে। তাহলে এটা আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো, এবং টেকনিকের মাধ্যমে। শুরুতে থাকবে হচ্ছে ধ্বনি, এরপর দেখো বর্ণ থাকবে, তারপর থাকবে হচ্ছে শব্দ, এরপর থাকবে বাক্য, তারপর থাকবে কি বলতো? ভাষা। খেয়াল করো, তোমার প্রশ্ন আসতে পারে যে শব্দের ক্ষুদ্রতম অংশ কি বা শব্দ কি। শব্দ কি সেটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে শব্দ হতে গেলে আমি যদি এখানে 2টা শব্দ লিখি, একটা হচ্ছে গোলাপ, একটা হচ্ছে গোলাপ, আর একটা যদি লিখি পলাগো, তাহলে বলতো এই 2টার মধ্যে শব্দ কোনটা? একটা হচ্ছে গোলাপ, আর একটা যদি আমি লিখি পলাগো, এই 2টার মধ্যে শব্দ কোনটা বলো? একটু ঝটপট জানাও। 2টা শব্দ লিখেছি, একটা হচ্ছে গোলাপ আর একটা হচ্ছে পলাগো, এই 2টার মধ্যে শব্দ কোনটা? এবং শব্দ হতে গেলে যে কন্ডিশন গুলো ফিল আপ করতে হবে সেটা আমি একটু পরেই ব্যাখ্যা দিচ্ছি, কারণ এখান থেকে তোমরা একটা আমার কমন পাবে, এজন্য বিস্তারিত বলবো। হ্যাঁ, গোলাপ বলেছো, তাহলে শব্দ হতে গেলে 2টা শর্ত পূরণ করতে হবে। এক, বর্ণগুলো পাশাপাশি বসবে। দেখো গ একটা বর্ণ, ল একটা বর্ণ, প একটা বর্ণ, হ্যাঁ পাশাপাশি বসেছে। এখানে দেখি আমরা প, ল, গ, হ্যাঁ বর্ণগুলো পাশাপাশি বসেছে। তাহলে 2টার ক্ষেত্রেই প্রথম যে শর্ত সেটা পূরণ করেছে, কিন্তু আমরা দেখবো যেটা পরিপূর্ণ অর্থ দেয় কিনা। গোলাপ, হ্যাঁ একটা ফুলের নাম, প্রথম দেখা দেয় অনেককে দিয়ে থাকে। তাহলে দেখো মাথায় একটা সেন্স কাজ করছে, এটা একটা ফুলের নাম, গোলাপ ফুল, সুগন্ধ একটা ফুল। এরপরে পলাগো, তুমি যদি এক নাগারে তোমার প্রিয়জনের কাছে বসে পলাগো পলাগো বলতে থাকো, তাহলে দেখবা ওই প্রিয়জন তোমার কাছ থেকে পালিয়ে যাবে। তাহলে দেখো এটার কোনো নিজস্ব কোনো অর্থই নাই এটা। তাহলে দ্বিতীয় কন্ডিশন ফিল আপ হয়নি, এটা কোনো শব্দ হবে না। পরীক্ষায় প্রশ্ন আসবে শব্দের ক্ষুদ্রতম অংশ কি। এখানে খুব ভালো করে একটু মনোযোগ দাও, প্রশ্নটা এমন আসতে পারে, হ্যাঁ সব কোশ্চেনই দেওয়া হবে। খেয়াল করো, শব্দের ক্ষুদ্রতম অংশ কি। তাহলে শব্দকে ভাঙলে আমরা ধ্বনিও পাই, বর্ণও পাই। তাহলে কোনটা আগে হবে একটু জানাও। শব্দের ক্ষুদ্রতম অংশ কি, ধ্বনি হবে নাকি বর্ণ হবে? আমরা শব্দকে ভাঙলে তো ধ্বনিও পাই, বর্ণও পাই, তাহলে কোনটা আগে সংগঠিত হয়? তোমার মন প্রচন্ড খারাপ, সাধারণত মন খারাপ থাকলে কোন গানগুলো বলে থাকো? যে তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি, রক্ত জবার ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে দেখো একটা গান, তোমার মন খারাপ, তুমি একটা গান লিখবে। গান লেখার ক্ষেত্রে তুমি শুরুতেই কি আগে লেখা শুরু করো নাকি মুখে মুখে একটু বলে নাও? কোনটা আগে সংগঠিত হয়? মুখে বলার কাজ। তাহলে মনে রাখবে এই ধ্বনি হচ্ছে কি বলতো? মৌখিক রূপ। ধ্বনি কি হবে? মৌখিক রূপ। আর বর্ণ হচ্ছে কি বলতো? লৈখিক রূপ, মানে আমরা যেটা লিখে প্রকাশ করি সেটা। তাহলে 2টার মধ্যে আগে যেটা সংগঠিত হবে, 2টার মধ্যে যেটা আগে সংগঠিত হবে সেটা ক্ষুদ্রতম অংশ। তাহলে শব্দের ক্ষুদ্রতম অংশ কি হবে? ধ্বনি হবে। এরপরে বাক্য, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। বাক্যের ক্ষুদ্রতম অংশ কি হবে? শব্দ। এটা খাতায় নোট করে রাখবে, আমি যেভাবে করেছি। ভাষা থেকে 2টা প্রশ্ন আসে, ভাষার মূল উপাদান কি আর মূল উপকরণ। মনে রাখবা উপাদান মানে কি? মূল উৎস, যেখান থেকে সৃষ্টি হয়েছে। যেমন এই বিল্ডিং এর একটা উপকরণ হচ্ছে ইট, এই ইটের সৃষ্টি হয়েছিল কোন জায়গা থেকে? কাদামাটি। ওই কাদামাটি একটা ছাঁচে দিয়ে ইটের আকৃতি তৈরি করা হয়েছে, তারপর ইট ভাটায় পুড়িয়ে সর্বশেষ স্তর কি? এই যে পোড়া ইট। তাহলে দেখো ওই ইটের মূল উৎস কোন জায়গা থেকে ছিল? কাদামাটি। ঠিক তেমনি ভাবে এখানে খেয়াল করো তো, ভাষা, ভাষার মূল সূচনা কোন জায়গায় ছিল? ধ্বনি। ধ্বনি থেকে বর্ণ, বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, একটা প্রক্রিয়া বা প্রসেসিং এর মাধ্যমে সর্বশেষ পর্যায়ে হয়েছে কি বলতো? বাক্য। তাহলে মনে রাখবা উপাদান মানে কি? মূল উৎস, যেখান থেকে সৃষ্টি। কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে? ধ্বনি। তাহলে মনে রাখবা উপাদান হচ্ছে তোমার
ধ্বনি হবে। আর উপকরণ কি? উপকরণ হচ্ছে সর্বশেষ পর্যায়, তাহলে ধ্বনি, বর্ণ, শব্দ সর্বশেষ পর্যায়ে কি? বাক্য। তাহলে উপকরণ হবে কি বলতো? বাক্য হবে, মানে ব্যবহার উপযোগী। উপকরণ মানে কি? সর্বশেষ পর্যায় বা ব্যবহার উপযোগী। ক্লিয়ার? এটাও যদি মনে না রাখতে পারো তাহলে শর্টকাট টেকনিক দেখো। আমরা যখন উপাদান লিখি তখন এখানে কি আসে দেখো? দন্তান্ন ন আছে। আবার ধ্বনি বানানে কি আছে? দন্তান্ন ন আছে। যখন আমরা উপকরণ লিখি উপকরণে কি আছে দেখো? ক আছে। আর দেখো বাক্যতে কি আছে বলো তো? ক আছে। তাহলে উপকরণ হবে বাক্য, আর উপাদান বানানে দেখো দন্তান্ন আছে, ধ্বনিতে কি আছে? দন্তান্ন। ক্লিয়ার? এখান থেকে তোমরা একটা মার্ক কমন পাবে, একটু জানাও। প্রতিটা টপিক এইভাবেই তোমাদেরকে ছন্দ, গান বোঝানো হবে এইভাবেই। এরপরে গানও আছে আজকে। শুদ্ধ বানান কোনটি এটা জানাও। ভাগ্য ভালো থাকলে এই বানান থেকে তোমরা একটা, এই যে এই আকাঙ্ক্ষা বানানটা কিন্তু তোমাদের আসতে পারে। আকাঙ্ক্ষা, আরেকটা বানান আছে মুমূর্ষু বানান। আকাঙ্ক্ষা আর মুমূর্ষু এই দুইটা থেকে একটা আসতে পারে। মুমূর্ষু বানানটা দেখো, রস্যু দীর্ঘ এবং রস্যু রেফ হবে, এটা হবে। সেটা কি? এই যে রস্যুকার, দীর্ঘকার আর রস্যু হচ্ছে রেফ, এটা হচ্ছে তোমার মুমূর্ষু বানান। আকাঙ্ক্ষা এখানে আছে শুধু ক্ষীয় আছে, এটা তো হবে না। অনুসার আছে, এটাও হবে না। ও আর খ ম্যাক্সিমাম প্রায় 98 ভাগ হচ্ছে পোলাপান হচ্ছে কি? এই যে ও আর ক্ষীয় দেয়, এটা কিন্তু হবে না। কি হবে? ও আর হবে ক্ষীয় হবে। এবং তোমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে এসেছিল এই যে এটার উচ্চারণ কি, এই দুটার উচ্চারণ কি সেটা এসেছিল। অনেকে এটার উচ্চারণ করা হচ্ছে উম্ম। উম্ম হবে না, এটা কি হবে? উ অ হবে, আর এটা হবে ইও। এটা মনে রাখবা যে ইও ইও হানি সিং আছে না, ওইভাবে। তাহলে সে ইও হবে, এটা ই ও, আর এটা উ অ হবে। এই দুইটা উচ্চারণ কিন্তু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে এসেছিল। পরের প্রশ্নটি, তরু ছায়ামসি মাখা শূন্য স্থানে কি বসবে? তরু ছায়ামসি মাখা, যাদের হচ্ছে খুব ভালোভাবে বাংলা প্রথম পত্র বইয়ের প্রতিটা কবিতা পড়া আছে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। বলো কি হবে? তরু ছায়ামসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা, পরপরে দেখি আঁকা, নাকি ঢেউগুলি আঁকা বাঁকা? দেখি কি আগে উত্তর করতে পারে। তরু ছায়ামসি মাখা, এবং এটা কালো বা লাল, দেখো কালো রঙে, কালচে রঙে মাখানো, এটা একটু মনে রাখবা, কালচে রং। পরপরে দেখি একা, দেখো এখানে কি আছে? তরু ছায়ামসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা। দেখো এখানে প্রভাত বেলার কথা বলা হয়েছে, পরপরে দেখি একা এবং তরু ছায়ামসি মাখা, এটার অর্থ কিন্তু পরীক্ষা আসে। এটা কিন্তু তোমার অর্থ আসতে পারে। মেঘে ঢাকা। পরের প্রশ্নটি, কুড়ি কোন শ্রেণীর শব্দ? কুড়ি কোন শ্রেণীর শব্দ? খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে বিগত বছরে অর্থাৎ শব্দের শ্রেণী বিভাগ থেকে তোমার একটা প্রশ্ন থাকতে পারে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ ফার্সি ফরাসি শব্দ। ফার্সি ফরাসি শব্দ একেবারে খেয়ে ফেলবে, এবং এটা ছন্দের মাধ্যমে কিন্তু আমরা শেখাবো। ফার্সি আর ফরাসি শব্দ, দেশি শব্দ আসে, এটা মনে রাখার জন্য আমি টেকনিক দিচ্ছি দেখো, বা ছন্দটা আমি বলছি। এই দেশি শব্দগুলো আমাদের বাংলা ভাষায় এসেছে কাদের কাছ থেকে? আর্য জাতি, বা হচ্ছে এখানে অস্ট্রিক থাকতে পারে, কোল থাকতে পারে, মুন্ডা থাকতে পারে, এদের কাছ থেকে এই দেশি শব্দগুলো এসেছে। তাহলে এখানে বলেছে কুড়ি কোন শ্রেণীর শব্দ। আমি একটা ছন্দ বলছি, সেটা একটু খুব মনোযোগ সহকারে শোনো। আর্য জাতি, আমি যেগুলো বলবো সেগুলো দেশি শব্দ। আর্য জাতি রুই, কাতলা, মলা, ঢেলা, চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়। কি কি বললাম? আর্য জাতি রুই, কাতলা, মলা, ঢেলা, চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়। তাহলে দেখো এখানে 20 আছে, তাহলে 20 কোন শব্দ বলো? এর পাশে আর এর পাশাপাশি আরো আছে। আর্য জাতি রুই, কাতলা, মলা, ঢেলা, চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়। মাঠ থেকে ট্যাপারি ভরে ঝিঙ্গে, উচ্ছে, থানকুনি, ধুন্দল ইত্যাদি নিয়ে গঞ্জে যায়। গঞ্জের হাট থেকে ডাগর, ডাব, ঢেকি, কুলা, ছাই, চুলা, মুড়ি, মুড়কি, বাতাসা ইত্যাদি নিয়ে বাড়ি যায়। বাড়িতে গিয়ে দেখে কয়লার মতো তার কালো স্ত্রী ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে। এত কিছু কিনে নিয়ে গেছে, তারপরে দেখো তার স্ত্রী ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে। তাহলে এখানে যে শব্দগুলো বললাম সেগুলো দেশি শব্দ। যেমন এখানে কুড়ি আছে, তারপরে কুলা আছে, ঢেকি আছে, ছাই, চুলা, মুড়ি, মুড়কি, ডাগর, ডাব, ঢেকি, এগুলো সব দেশি শব্দ।
এবং এই ছন্দটা তোমরা লেকচার বইয়ে কিন্তু পেয়ে যাবে। টোপর, হ্যাঁ, এগুলো সব হচ্ছে তোমার দেশি শব্দ। সঠিক উত্তর হচ্ছে এখানে দেশি শব্দ হবে। এখান থেকে তৎসম শব্দ, তৎসম, তৎ মানে তার, সম মানে সমান, এটা সংস্কৃতের সমান হবে। কি হবে? সংস্কৃতের সমান। এখন প্রশ্ন হতে পারে সংস্কৃত শব্দগুলো আমরা কিভাবে মনে রাখবো? সেগুলো দেখো, শেষে দীর্ঘইকার থাকতে পারে, যুক্ত বর্ণ থাকতে পারে, রেপ থাকতে পারে, যেমন ধর্ম, রফলা, যেমন পাত্র থাকতে পারে, নক্ষত্র, চন্দ্র, এগুলো তোমার সব কি হবে? তৎসম শব্দ বা সংস্কৃত। এরপর আছে তদ্ভব। এই তদ্ভবের আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা। তদ্ভবের আরেক নাম কি বলতো? খাঁটি বাংলা। এখন প্রশ্ন হচ্ছে এই তদ্ভব শব্দ মনে রাখার টেকনিকটা কি বা ছন্দটা কি? আমি লিখে দিচ্ছি, তোমরা একটু লেখো। সেটা হচ্ছে দেখো, মাথায় হাত, যা ছন্দটা দিচ্ছি, মাথায় হাত, তারপর হচ্ছে কানে দাঁত, কানে তো কখনো দাঁত হয় না, যা ছন্দ মেলানোর জন্য। মাথায় হাত, কানে দাঁত, আখি চাঁদ মাছে ভাত। কি হবে বলতো? এই যে আখি চাঁদ, তারপর হবে কি? মাছে ভাত। এটা হচ্ছে তোমার এখানে যেগুলো আছে সব হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা। তদ্ভব বা কি? খাঁটি বাংলা। দেখো তোমরা হচ্ছে সামনে নির্বাচন, তোমাদের পরীক্ষাটা ডিসেম্বরের মধ্যে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তোমরা সময় পাবে 2 থেকে আড়াই মাস। এই 2-2.5 মাসের মধ্যে মানে সাগর সম যে সিলেবাস রয়েছে, এবং তোমার সাধারণ জ্ঞান, ইংরেজি এবং লিখিত সহকারে এত সিলেবাস তোমাদের কমপ্লিট করতে খুবই তোমরা হিমশিম খাবে। এগুলো যদি তোমরা খুব সহজেই আমরা তোমাদেরকে ছন্দের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে, গানের মাধ্যমে একেবারে বুঝিয়ে A to Z বুঝিয়ে দিতে পারি, তাহলে তোমার জন্য সেটা সব থেকে কার্যকর হবে। এই জন্য প্রতিটা ছন্দ কিন্তু আমরা সেভাবে দিব, প্রতিটা টপিকে। কারণ বাংলা দ্বিতীয় পত্র অনেকের কাছে অ্যালার্জি টাইপের একটা, কিন্তু ওইভাবে মনে রাখতে মনে থাকে না বা পড়তে অনীহা, কিন্তু আমরা সেভাবে তোমাদেরকে পড়াবো। যেমন এখানে দেখো, তদ্ভব বা খাঁটি বাংলা মনে রাখার টেকনিক, মাথায় হাত, কানে দাঁত, আখি চাঁদ মাছে ভাত। এই যে 2 থেকে 3 বার পড়লে কিন্তু আয়ত্তে চলে আসবে। এবং বিগত বছরে এসেছে ভাত কোন ধরনের শব্দ, অপশনে তদ্ভব ছিল না, ছিল কি? খাঁটি বাংলা। খুব কি কঠিন বলো তো? দেখো, পারবা তো? এরপর, যদিও তুমি ধনী, তবুও তুমি উদার নও, কোন ধরনের বাক্য? এই যে বাক্য থেকে একটা প্রশ্ন আসবে। গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার: সরল বাক্য, জটিল বা মিশ্র, আর একটা হচ্ছে যৌগিক বাক্য, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন সরল বাক্য দেখো, একটা মাত্র কর্তা থাকবে এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে। প্রশ্ন হতে পারে সমাপিকা ক্রিয়া সে আবার কি? যে বাক্যটা দিয়ে, যেমন আমি প্রতিদিন স্কুলে যাই বা রহিম ভাত খাই, রহিম এখানে কর্তা, তাহলে একটা কর্তা থাকবে আর সমাপিকা, মানে বাক্যটি সমাপ্ত হবে। অসমাপিকা কিন্তু না, এখানে সরল বাক্যে একটা কর্তা থাকবে, একটা সমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। এখন প্রশ্ন হতে পারে অসমাপিকা ক্রিয়া সেটা কি? দেখো, যেটা সমাপ্ত না, যেটা সমাপ্ত না বা শেষ হয় না। এবং এই জটিল বাক্যের মধ্যে তোমার সাপেক্ষ সর্বনাম থাকবে। কি থাকবে? সাপেক্ষ সর্বনাম, মানে একটা আরেকটার উপর কি থাকবে? নির্ভরশীল থাকবে। যে, সে, যারা, তারা, যখন, তখন, যদিও, তবুও, যত, তত, এই সাপেক্ষ ভাব কিন্তু এখানে বোঝাবে। তাহলে এখানে দেখো আছে কি, যে যদিও তুমি ধনী, তবুও তুমি উদার নও, এটা কি হবে বলতো? জটিল বাক্য হবে। কি হবে? জটিল বাক্য। খ, ধন্যবাদ। পরের প্রশ্নটি, শেষ লেখা কার রচনা? এই যে সাহিত্যকর্ম থেকে একটা থাকবে, যেমন তোমার সুকান্ত ভট্টাচার্য, তার যে কাব্যগ্রন্থ এখান থেকে প্রতি বছরই আসে, যেমন ঘুম নেই, পূর্বাভাস, মিটে করা, হরতাল, অভিযান। তারপরে আছে তোমার আরেকটা আছে ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের সাথে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। যেটা বললাম, এখান থেকে একটা মার্ক কমন পাবে, সুকান্ত ভট্টাচার্য। আর এখানে কি হবে? শেষ লেখা কার রচনা বলো? প্রশ্নটা এমন আসে যে শেষের কবিতা যদি উপন্যাস হয়, শেষ লেখা কার সাহিত্যকর্ম? রবি ঠাকুরের হবে। এবং শেষ লেখা এটা হচ্ছে কাব্য। সঠিক উত্তর হবে ক। পরের প্রশ্নটি, পথের রাজা কোন সমাসের ব্যাস বাক্য? পথের রাজা, পথের রাজা কোন সমাসের ব্যাস বাক্য জানাও? তাহলে দেখো, এই যে এটা হচ্ছে তোমার ব্যাস বাক্য, তাহলে এর হচ্ছে সমস্ত পদ কি ছিল? দেখো, রাজপথ, রাজপথ। তাহলে এটা তোমার থাকতে পারে যে রাজপথ, এর ব্যাস বাক্য কি বা এটা কোন সমাস? তাহলে এর ব্যাস বাক্য হবে হচ্ছে পথের রাজা হবে। কি হবে? পথের রাজা।
তাহলে মনে রাখবা পূর্বপদ থেকে যদি কোনো বিভক্তি লোপ পায় তখন সেটা তৎপুরুষ সমাস। আমাকে দেখতে হবে কোন বিভক্তি লোপ পেয়েছে। আমরা জানি র বা এর সেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে পূর্বপদ থেকে যদি র বা এর বিভক্তি লোপ পায় তখন সেটা কি হবে? ষষ্ঠী তৎপুরুষ। তাহলে এখানে ষষ্ঠী নাই, তৎপুরুষ আছে, সেটাই কিন্তু উত্তর হবে ষষ্ঠী তৎপুরুষ। তাহলে এখানে দেখো তোমার তৎপুরুষ না, ষষ্ঠী নাই, শুধু তৎপুরুষ আছে, সেটা কিন্তু উত্তর হবে। সঠিক উত্তর ক। পরের প্রশ্নটি, আহ্বান শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? এটা প্রত্যেকেরই পারার কথা, এবং এখানে দুইটা টেকনিক আছে, সেই দুইটা টেকনিক আমি দিয়ে দিব, কখনো ভুলবে না, আজীবন মনে থাকবে তোমাদের। খেয়াল করো, আহ্বান আরেকটা আছে জিহবা। মনে রাখবে আকারের পর যদি হয় বা ফলা থাকে, আকারের পরে যদি হয় বা ফলা থাকে, তাহলে উচ্চারণের ক্ষেত্রে হয়ের স্থলে ও হবে আর বয়ের স্থলে কি হবে? ভ হবে। ক্লিয়ার? আর কখনো ভুলবে? দ্বিতীয়টা, যদি রস্বইকারের পরে তোমার হয় বা ফলা থাকে, তাহলে মনে রাখবা এই হয়ের স্থলে হবে রস্য হবে আর বয়ের স্থলে কি হবে? ভ হবে। বয়ের স্থলে কি হবে? ভ। খেয়াল করো, খাতায় লিখে রাখবা, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমি আলাদা আলাদা ছন্দ বা টেকনিক দিচ্ছি, এগুলোই তোমার সব থেকে বেশি কাজে দিবে। যেমন আকারের পরে কি আছে? হয় বা ফলা। আমি যদি এখানে লিখি আহ্বান, এই যে খেয়াল করো, তাহলে দেখো আকারের পরে কোন ফলা আছে? হয় বা ফলা। আকারের পরে যদি হয় বা ফলা থাকে তাহলে কি হবে? হয়ের স্থলে ও হবে আর বয়ের স্থলে কি হবে বলতো? ভ হবে। আহ্বান। দ্বিতীয়টা দেখো, রস্বইকারের পরে যদি হয় বা ফলা থাকে তাহলে এখানে কি হবে? আমি যদি এখানে লিখি জেহোভা, এই দুইটার মধ্যে থেকে তো প্রতি বছরই আসে। তাহলে রস্বইকারের পরে যদি হয় বা ফলা থাকে তাহলে শুরুতে কি হবে? হয়ের স্থলে রস্য হবে আর বয়ের স্থলে কি হবে? ভ হবে। ক্লিয়ার? আর ভুলবা? সঠিক উত্তর তাহলে এখানে ঘ হবে। ঘ। অনেকে রস্য দিতে পারে, কিন্তু কখন হবে? যদি রস্বইকার থাকে তারপরে হবে এটা। ক্লিয়ার কিনা বলো? পরের প্রশ্নটি, গঠন অনুসারে বাক্য কত প্রকার? খুবই খুবই গুরুত্বপূর্ণ। গঠন অনুসারে বাক্য কত প্রকার? তোমরা যারা এখনো ভর্তি হওনি, আমাদের টার্গেট ডিইউ চ্যালেঞ্জ কোর্স, যেখানে তোমরা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের যে শ্রদ্ধাভাজন শিক্ষকদের ক্লাস পাবে, এই ক্লাসগুলো করলেই তোমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় আছে সেটাকে নিজের করে নিতে পারবে। এবং তোমার ব্যাকরণ অংশের সাথে সাথে কিন্তু লিখিত ক্লাসগুলো চলমান থাকবে। সাধারণত লিখিত ক্লাসগুলো শেষের দিকে হয়ে থাকে, কিন্তু এবছর তোমরা এই ডিইউ চ্যালেঞ্জ যে হচ্ছে কোর্স রয়েছে, সেখানে তোমরা শুরুতেই 20 বা 30টা যে লিখিত ক্লাস আছে সেগুলো পেয়ে যাবে, যাতে তোমার প্রিপারেশন অর্থাৎ 2-2.5 মাস সময়, তার মধ্যে তোমার সম্পূর্ণ একটা মানে শতভাগ কমন উপযোগী তোমার প্রস্তুতিটা হয়ে যাবে। এখানে সঠিক উত্তর, গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। এরপর বলো, সপ্তাহ শব্দটি কোন সমাস সাধিত? সপ্তাহ, এটা মনে রাখার জন্য আমি এই টেকনিকটা দিয়ে দিচ্ছি, তোমরা উত্তর করতে থাকো। প্রথমে হচ্ছে সংখ্যা থাকবে, শেষে থাকবে সমাহার। শেষে কি থাকবে বলতো? শেষে থাকবে সমাহার। প্রথমে সংখ্যা, শেষে সমাহার, এবং এই সমস্ত পদটি দ্বারা, এটা হচ্ছে সমস্ত পদ, এই সমস্ত পদটি দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। কি বোঝাবে? অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। যেমন সপ্তাহ থাকতে পারে, তারপর থাকতে পারে দেখো 7 সমুদ্র, 7 সমুদ্র থাকতে পারে, তারপর থাকতে পারে সপ্তডিঙা, সপ্তডিঙা থাকতে পারে, তারপর থাকতে পারে দেখো নবরত্ন, নবরত্ন, এরপর থাকতে পারে পঞ্চনদ। তাহলে খেয়াল করো কন্ডিশন গুলো ফিল আপ হয়েছে কিনা। প্রথমে একটা সংখ্যা থাকবে, শেষে সমাহার, এবং এই সমস্ত পদটি দ্বারা, অর্থাৎ এখানে শতাব্দী থাকতে পারে, শতাব্দী, যেমন শতাব্দী, 7 সমুদ্র, সপ্তডিঙ্গা, নবরত্ন, পঞ্চনাদ, এগুলো হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদগুলো দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে, সেটা হবে দ্বিগু সমাস। কি হবে? দ্বিগু সমাস। আমরা একটু ব্যাস বাক্য দেখি। সপ্তাহ, এটা সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে সপ্ত অহের সমাহার। অহ মানে দিন। এই দ্বিগু সমাস থেকে কিন্তু প্রতি বছরে একটা প্রশ্ন থাকে। 7 সমুদ্র ব্যাস বাক্য হবে 7 সমুদ্রের সমাহার। শতাব্দী, শত অব্দের সমাহার। তারপরে সপ্তডিঙা, সপ্তডিঙার সমাহার। নব দ্বারা 9কে বোঝায়, নবরত্নের সমাহার। পঞ্চনদ বা পঞ্চবটি, পঞ্চনদের সমাহার। এটা হচ্ছে তোমার দ্বিগু সমাস হবে। কি হবে? দ্বিগু সমাস। তারপর প্রভাত শব্দটির মধ্যে প্র এর পরিচয় কোনটি? বলো,
প্রভাত শব্দটির মধ্যে এই প্রো এর পরিচয় কি? কি হবে? প্রভাত শব্দটির মধ্যে প্রো এর পরিচয়, যারা পরবর্তীতে এসেছো নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, তবেই না এই যে ব্যাখ্যা সহকারে যে পিডিএফটা আমি লিখে দিচ্ছি এটা পেয়ে যাবে। প্রভাত, এবং প্রশ্নটা আসতে পারে সমাস থেকে, যেমন পূর্বপদে যদি প্রো থাকে, তারপরে যদি পড়া থাকে, তারপর পরি থাকে, তারপরে যদি অনু থাকে, এইগুলো যদি তোমার পূর্বপদে থাকে তখন সেটা হবে প্রাদি সমাস হবে। কি হবে? প্রাদি সমাস। কিভাবে দেখো, যেমন প্রভাত, প্রো যে ভাত, পড়া, তবে পরি থাকতে পারে, যেমন আছে পরাভাব, এখানে থাকতে পারে পরিভ্রমণ বা অনুতাপ, এগুলো সব হচ্ছে তোমার কি হবে? প্রাদি সমাস। এবং এই প্রো দ্বারা বোঝায় প্রকৃষ্ট রূপে বোঝায়। কি বোঝায়? প্রকৃষ্ট রূপে। তাহলে ভাত একটা শব্দ, ভাতের পূর্বে কি বসিয়েছি দেখো? প্রো। এটা দেখো উপসর্গ হবে। কি হবে? উপসর্গ হবে। উপসর্গ। উপসর্গ হবে, কারণ উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে বসে। শিখা পত্রিকার সম্পাদক হিসেবে কে দায়িত্ব পালন করেছেন? শিখা পত্রিকার সম্পাদক হিসেবে কে দায়িত্ব পালন করেছেন বলো? শিখা পত্রিকার সম্পাদক হিসেবে কে দায়িত্ব পালন করেছেন? দেখে এটা কে উত্তর করতে পারে আগে? কাজী মোতাহার হোসেন চৌধুরী নাকি হচ্ছে কাজী নজরুল ইসলাম? দেখো সঠিক উত্তর এখানে। এবং প্রশ্নটা এমনও আসতে পারে যে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে কে জড়িত ছিল, কোন নামটি? বুদ্ধির মুক্তি আন্দোলন, সেক্ষেত্রে দেখো আবুল ফজল আছে, এখানে হচ্ছে কাজী মোতাহার হোসেন চৌধুরী আছে। বিশ্ববিদ্যালয় শব্দটিতে কয়টি অক্ষর আছে? অক্ষর থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এবং এই যে বিশ্ববিদ্যালয় শব্দটি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বলো। এবং এটা মনে রাখার জন্য যে কিভাবে খুব সহজে অক্ষর নির্ণয় করতে পারবে একটা শব্দ থেকে, তার শর্ট একটা টেকনিক দিয়ে দিব। শুরুতেই তোমাকে জানতে হবে যে অক্ষর কাকে বলে। এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু একবার উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে, ইংরেজিতে বলে সিলেবল। এক নিঃশ্বাসে একটি শব্দের যতটুকু একবার উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে, ইংরেজিতে বলে সিলেবল। দেখো আমরা যখন ইংরেজিতে চ্যাট করে থাকি, অধিকাংশ আমরা প্রপারলি ইংরেজিতেও করি না, বাংলায় করি না, আমরা কিসে করি বলতো? বাংলিশে করি। কিসে করি? বাংলিশে। তাহলে ইংরেজি বর্ণমালায় বর্ণ কয়টি আছে বলতো? 26টি বর্ণ। এই 26টি বর্ণের মধ্যে ভয়েল আছে 5টি। কি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টা ভয়েল দিয়ে আমরা অক্ষর নির্ণয় করা শিখবো। কিভাবে দেখো, বিগত বছরে এসেছে মধু শব্দটিতে কয়টি অক্ষর আছে? মধু। তাহলে তুমি এখানে বলবা না যে ঘরের বাজার.com জামশেদ মজুমদার হানি, এটা বলবে না। তুমি এখানে কি বলবে বলতো? মধু বাংলিশে লিখবে MODHU, মধু। লেখার পর বা অনেকে এটা বলতে পারে ভাই আমি মধু ওইভাবে লিখি না, আমি লিখি MADHU, মাধু। হ্যাঁ লেখো, সমস্যা নাই। বাংলিশে লেখার পর এখানে যে কয়টা ভয়েল থাকবে সে কয়টা অক্ষর, দেখো তো কয়টা ভয়েল আছে? 2টা। কয়টা ভয়েল আছে? 2টা। তাহলে ভয়েল আছে 2টা, অক্ষর কয়টি হবে? 2টি। এরপরে বিগত বছরে এসেছে যে জল শব্দটিতে কয়টি অক্ষর আছে? জল, সবগুলো বিগত বছরের। তাহলে কিন্তু ভুলেও এখানে ওয়াটার লিখবে না, এখানে বাংলিশে লিখবে JOL, জল। দেখো তো কয়টি ভয়েল আছে? এখানে একটি আছে। তাহলে অক্ষর কয়টি হবে? একটি। বা প্রশ্নটা এমনও আসতে পারে কোনটি এক অক্ষর শব্দ, মানে এক অক্ষরের শব্দ। এই যে জল, এটা এক অক্ষরের শব্দ। এরপর দেখো সমাবর্তন বা গত সেশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছে সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে? সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে? পারবা এটা? সন্ন্যাসী শব্দটিতে কয়টি অক্ষর আছে? খেয়াল করে, এটা বাংলিশে লিখবে SON, তারপরে NASI। সন্ন্যাসী দেখো তো কয়টা আছে? 1টা, 2টা, 3টা। তাহলে অক্ষর কয়টা হবে? 3টা হবে। দুই একটা ব্যতিক্রম আছে। আর বিশ্ববিদ্যালয়ে আছে 5টি। বিশ্ববিদ্যালয় 5টি আছে। খেয়াল করো এখানে ব্যতিক্রমটা কি? যদি বলা হয় ভাই শব্দটিতে কয়টি অক্ষর আছে? ভাই। আর একটা যদি বলা হয় বই শব্দটিতে কয়টি অক্ষর আছে? দেখি কে কে পারো। একটা হচ্ছে ভাই আর একটা হচ্ছে বই, এই দুইটা শব্দটিতে কয়টি করে অক্ষর আছে একটু জানাও। ভাই আর একটা হচ্ছে তোমার বই। তাহলে ভাই এখানে তুমি ব্রাদার লিখবে না, এখানে অনেকে ভাই বানানটা লেখে VAI বা অনেকে লেখে BHAI, ভাই।
মনে রাখবা পাশাপাশি যদি দুইটা ভয়েল থাকে, পাশাপাশি দুইটা ভয়েল থাকলে একটাকে তোমার হচ্ছে কাউন্ট করতে হবে, কারণ একটা শব্দের উচ্চারণের জন্য একটা ভয়েলই বরাদ্দ। এখানে দেখো পাশাপাশি ছিল না, এখানে দেখো যে মধু বানানা এখানে পাশাপাশি ছিল না, কিন্তু ভাই যখন তুমি লিখছো দেখো ভয়েল পাশাপাশি দুইটা, তাহলে দুইটা যদি থাকে তাহলে একটাকে বাদ দিতে হবে। ঠিক তেমনই ভাবে বই শব্দটিতে কয়টি অক্ষর আছে, তাহলে এখানে কি হবে দেখো, এই যে বই তুমি বুক লিখবে না, কি লিখবে বি ও আই বই, দেখো পাশাপাশি দুইটা আছে, পাশাপাশি দুইটা ভয়েল থাকলে একটাকে বাদ দিবে, এখানে উচ্চারণ কয়টি অক্ষর কয়টি হবে, একটি হবে। এইভাবে যত অক্ষর থেকে প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর করতে পারবে। বাংলিশে লিখবে, লেখার পর যে কয়টা ভয়েল সে কয়টা অক্ষর হবে, পাশাপাশি দুইটা থাকলে একটাকে বাদ দিবে, বই হবে একটি। হ্যাঁ ধন্যবাদ। পরের প্রশ্নটি, বরবাদ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত? গত সেশনে খুলনা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটি এসেছিল, খুলনা বিশ্ববিদ্যালয়, এবং সেখানে কিন্তু তোমার প্রশ্নটা খুবই ইউনিক ক্যাটাগরি হয়ে থাকে। বলো যে বরবাদ শব্দটি, এবং গত বছর যখন পরীক্ষা হয়েছিল সেখানে তোমার বরবাদের সিনেমাটা কিন্তু চলমান ছিল, এবং পরীক্ষায় বরবাদ 1 নম্বরে এসেছিল। যারা পরে এসেছো আর একবার নিজেদের টাইমলাইনে শেয়ার করো। দেখো বাদ একটি শব্দ, বাদের পূর্বে কি যুক্ত হয়েছে বলতো, বর, তাহলে পূর্বে হচ্ছে উপসর্গ যুক্ত হয়, বরবাদ। তারপর থাকতে পারে দেখো নিম রাজি, নিম রাজি, তারপর বর খেলাপ, এগুলো হচ্ছে তোমার কি বলতো, ফার্সি উপসর্গ। কি হবে বলতো, এই যে ফার্সি কোথায় আছে, ফরাসি না কিন্তু, কি হবে ফার্সি উপসর্গ হবে, কি হবে ফার্সি উপসর্গ। সঠিক উত্তর কি হবে, ফার্সি, ফরাসি না ফার্সি, ঠিক করে নাও। পরের প্রশ্নটি, 18 বছর বয়স কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত? 18 বছর বয়স কবিতা, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে, এবং এই কবিতায় কিছু ইতিবাচক এবং নেতিবাচক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। ইতিবাচক কোনগুলো, যেমন অদম্য তারুণ্য শক্তি, আত্মপ্রত্যয়ী, দুর্বার, সাহসী, নির্ভীক, দৃঢ়চেতা, লিখিত অংশ আসতে পারে। আর নেতিবাচক কিছু দিক আছে, যেমন এখানে ভয়ঙ্কর আছে, আঘাত আছে, সর্বনাশের অভিঘাত আছে, বেদনাগ্রস্ত, এগুলো তোমার আছে নেতিবাচক দিক। 18 বছর বয়স কবিতাটিতে নিম্নের কোন ছন্দে রচিত? এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, এটা কি হবে মাত্রা বৃত্ত ছন্দ, মাত্রা বৃত্ত ছন্দে রচিত। সঠিক উত্তর হবে ক, মাত্রা বৃত্ত। পরিভাষা থেকে একটা প্রশ্ন থাকবে, প্রতি বছরই থাকে। পরিভাষা থেকে, বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে বলা হয় পরিভাষা। পরিভাষা থেকে যেমন প্রশ্নগুলো আসে একটু খেয়াল করো, মানে যে প্রশ্নগুলো সব থেকে বেশি আসে, ডায়ালেক্ট আছে, এরপর থাকতে পারে সেন্সাস, সেন্সাসের পরিভাষা কি, তারপর দেখো থাকতে পারে যে লিজেন্ড, লিজেন্ড এর পরিভাষা কি, বেইল, বেইল এর পরিভাষা কি, গ্রিন হাউস আছে, তারপরে গ্রিন রুম আছে, এখানে ডায়ালেক্ট আছে, তারপরে দেখো এলিয়েন আছে, তারপর তোমার জোন আছে, জোন শব্দের অর্থ এখানে অর্থাৎ পরিভাষা অর্থ অঞ্চল। সেন্সাস এটা আদমশুমারি হবে, লিজেন্ড হচ্ছে কিংবদন্তি, বেইল হচ্ছে জামিন হবে, ডায়ালেক্ট এটা কি হবে বলতো, উপভাষা হবে। কি হবে ডায়ালেক্ট, এটা হচ্ছে উপভাষা হবে, উপভাষা। এই প্রশ্নটা আরো বেশি গুরুত্বপূর্ণ, আমি 100% দিয়ে রাখছি। বিদ্রোহী কবিতা থেকে এই লাইনটা কিন্তু প্রতি বছরই পরীক্ষায় প্রায় আসে, যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য, চরণটিতে প্রকাশ পেয়েছে কি। অর্থাৎ এখানে দেখো একটা আছে বাঁকা বাঁশের বাঁশরি আর আছে রণতুর্য, এই দুইটা দ্বারা কি বুঝিয়েছে? বাঁকা বাঁশের বাঁশরি আর একটা হচ্ছে রণতুর্য, একটু ঝটপট জানাও। বাঁকা বাঁশের বাঁশরি দ্বারা কি বুঝিয়েছে? দেখো বাঁকা বাঁশের বাঁশরি দ্বারা কবির যে প্রেম আছে সে প্রেমকে বুঝিয়েছে, আর রণতুর্য এটা দ্বারা তিনটাকে বুঝিয়েছে। একটা হচ্ছে বিদ্রোহ, বিদ্রোহী সত্তা, বিদ্রোহ বা থাকতে পারে দ্রোহ, বিদ্রোহ, দ্রোহ, দ্রোহ, আর একটা থাকতে পারে বিনাশী সত্তা, আর একটা থাকতে পারে বিনাশী সত্তা, এই তিনটার একটা। তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রেম ও দ্রোহ। এবং বিগত বছরে এসেছে প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে? প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে একটু জানাও। একটু আগে অক্ষর নির্ণয় করা শিখিয়েছি, প্রেম শব্দটিতে কয়টি অক্ষর আছে ঝটপট জানাও।
তাহলে এটা তোমরা একই নিয়ম, লাভ লিখবে না, এখানে লিখবে PREM, প্রেম। তাহলে লেখার পর যে কয়টা ভয়েল আছে দেখো তো, একটি। তাহলে অক্ষর কয়টি হবে এখানে? একটি হবে। কয়টি অক্ষর হবে? একটি হবে। তাহলে প্রেম শব্দটিতে এখানে অক্ষর আছে কয়টি? একটি। পরের প্রশ্ন, সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? সাপেক্ষ সর্বনাম অর্থাৎ একটা আরেকটার উপর কি বোঝাবে বলতো? নির্ভরশীলতার একটা সম্পর্ক বোঝাবে সাপেক্ষ সর্বনাম। এবং এর পাশাপাশি আরো যেগুলো মনে রাখতে হবে তোমাদেরকে, যেমন যদি শুরুতে যে থাকে তাহলে এখানে কি থাকবে বলতো? সে। তারপরে যদি যারা থাকে তারা হবে যত তত। এটা হচ্ছে সোনাত্তরী কবিতায় কিন্তু আছে এবং গত বছরে এসেছে এটা, যত তত। তারপর যেখানে সেখানে, যেখানে সেখানে, এগুলো হচ্ছে কি একটা আরেকটার উপর কি নির্ভরশীলতা সম্পর্ক বোঝায় এবং এইগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। সঠিক উত্তর হচ্ছে যারা তারা। সঠিক উত্তর কি হবে? যারা তারা। এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। হ্যাঁ, সঠিক উত্তর ঘ। পরের প্রশ্নটি, দুর্জন লোক পরিত্যাজ্য এটি কোন ধরনের বাক্য? গঠন অনুসারে যে তিন প্রকার বাক্য, সরল, জটিল বা মিশ্র, আর একটা হচ্ছে যৌগিক বাক্য। তার মধ্যে দুর্জন লোক পরিত্যাজ্য এটি কোন ধরনের বাক্য? দুর্জন লোক পরিত্যাজ্য। সরল বাক্যের মধ্যে যে কন্ডিশনটা ছিল, একটা সমাপিকা ক্রিয়া হবে এবং একটা কি থাকবে বলতো? কর্তা থাকবে। একটা সমাপিকা ক্রিয়া অর্থাৎ যে বাক্যটা দ্বারা সম্পূর্ণ শেষ হবে, অসমাপ্ত থাকবে না, সেটা সমাপিকা, আর একটা কর্তা থাকবে। খেয়াল করো এখানে। তাহলে দুর্জন লোক পরিত্যাজ্য এই বাক্যটা কিন্তু শেষ, তাহলে এটা সমাপিকা। এবং দুর্জন লোক এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ একটা কর্তা আছে, তাহলে একটা কর্তা এবং একটা কি থাকবে বলতো? তোমার সমাপিকা। তখন সেটা কি হবে? এই যে সরল বাক্য হবে। কি হবে? সরল বাক্য হবে। কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে? কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে এমন প্রশ্ন কিন্তু থাকবে এবং এক্সামিনার সবসময় চাইবে তোমাকে হচ্ছে পরীক্ষা থেকে বাদ দিতে। সেক্ষেত্রে প্রশ্নেতে কিন্তু এই যে নয় যুক্ত করে দিবে, নয়। এই নয় দেখে কিন্তু তোমরা উত্তর করবে যে কোন শব্দের মধ্যে নয় আছে। না দেখে উত্তর করে বাইরে এসে বলবা আরে প্রশ্নই তো নয় ছিল, সেটা তো আমি দেখিনি। একটা মার্ক যে কতটা গুরুত্বপূর্ণ, এক মার্ক না, 0.10 জন্য তোমার সিরিয়াল 500 থেকে 600 অর্থাৎ 1000 দূরে কিন্তু চলে যাবে। সেখানে এক মার্ক হচ্ছে সোনার হরিণ। আকাঙ্ক্ষা বানান এখানে ভুল, এটা কিন্তু ভুল বানানে লেখা হয়েছে। আকাঙ্ক্ষা বানান এটা সঠিক আছে, উজ্জ্বল বানানে বফলা এটাও ঠিক আছে। ঐতিহ্য, এখন ঐতিহ্য এটা হচ্ছে বানান। তোমার প্রশ্নে আসবে যে ঐতিহ্য এর উচ্চারণটা কি। মনে রাখবা দুইটা হচ্ছে যৌগিক স্বর আছে বা দ্বিস্বর বলা হয়, একটা হচ্ছে ওই আর একটা আছে কি বলতো? ও। এটা হচ্ছে যৌগিক স্বর। যেমন ওই কে ভাঙলে আমরা পাই কি কি পাই বলতো? ও আর রস্বই পাই। আর ও কে ভাঙলে পাই ও আর রস্য পাই। খেয়াল করো তো এখানে কোন বর্ণটা আছে? ওই আছে। তাহলে ওই কে ভাঙলে আমরা কি কি পাচ্ছি? এই যে ও আর রস্বই। তাহলে লেখো ও আর হচ্ছে রস্বই। এরপর বাকি আছে কি? তয়রস্যি, সেটা দিবে। মনে রাখবে উচ্চারণের ক্ষেত্রে যদি হয় জ ফলা থাকে তাহলে উচ্চারণের ক্ষেত্রে কি হবে? আগে বর্গীয় জ হবে, তারপর ঝ হবে। তাহলে লিখে দাও এখানে ওই তিজ, তারপরে কি হবে? ঝ। ওই তিজ ঝ, এটি হচ্ছে উচ্চারণ। বাকি অপশনগুলো কেন হলো না এবং এখান থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। দ্বিস্বর হচ্ছে দুইটা, ওই আর ও। তাহলে এই যে ওই কে ভাঙলে আমরা পাচ্ছি ও আর রস্বই। রস্বই এখানে আছে, হয় জ ফলা থাকলে আগে বর্গীয় জ হবে, তারপর হবে ঝ। ওই তিজ ঝ। এই যে বর্গীয় জ এখানে থেমেছে, কোনো কার নাই, এই জন্য হয় চিহ্ন দিয়েছি। তারপর দেখো বাকযন্ত্রের অংশ কোনটি? বাকযন্ত্র, অনেকেই জানো না যে বাকযন্ত্র কোনগুলো, এবং এটা মনে রাখার জন্য একটা টেকনিক দিয়ে দিব আজকে। বলো বাকযন্ত্রের অংশ নয় কোন অংশ কোনটি এটা বলেছে, এবং অনেক সময় পরীক্ষায় থাকে বাকযন্ত্রের অংশ নয় কোনটি সেটা। মনে রাখবে এই যে গলনালী থেকে নাক পর্যন্ত যতগুলো অঙ্গ রয়েছে সবগুলো বাকযন্ত্র। কি কি বললাম? গলনালী থেকে, প্রয়োজনে একবার হাত দাও এখানে, গলনালী থেকে নাক পর্যন্ত যা যা আছে সবগুলো অঙ্গ তোমার হচ্ছে বাকযন্ত্র। এখন প্রশ্ন হতে পারে নিচের কোনটি বাকযন্ত্র নয়? তোমার অপশনে থাকতে পারে যে গলনালী, তারপরে তোমার জিহ্বা থাকতে পারে, নাক থাকতে পারে, চুল থাকতে পারে বা মাথা থাকতে পারে। তাহলে দেখো বললাম কি গলনালী থেকে নাক পর্যন্ত যেগুলো আছে সেগুলো বাকযন্ত্র। তাহলে চুল বা মাথা এগুলো কি তোমার এই যে এর মধ্যে আছে? এতটুকুর মধ্যে আছে? নাই। তাহলে এটা তোমার বাকযন্ত্র হবে না। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা বলতো? এই যে ষড়যন্ত্র, ফুসফুস, দাঁত, উপরে সব কয়টি হবে? সঠিক উত্তর হবে ঘ। অনেকেই বলেছো যে খ না,
কি কি দেখো নিয়মটা, গল নালী থেকে নাক পর্যন্ত যা যা আছে সবগুলো হচ্ছে তোমার বাকযন্ত্র। যদি বলা হয় বাকযন্ত্র নয় কোনটি, অপশনে চুল থাকতে পারে, কান থাকতে পারে, তারপর হচ্ছে তোমার মাথা থাকতে পারে। সঠিক উত্তর উপরে সব কয়টি হবে। পরের প্রশ্নটি, নিচের কোন গুচ্ছ দন্ত ধ্বনির উদাহরণ? এই যে ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে একটা প্রশ্ন প্রতি বছরই আসে, তার মধ্যে যে বর্গীয় বর্ণগুলো আছে সেখান থেকে দেখো কোনগুলো দন্ত ধ্বনির উদাহরণ। দন্ত বা অপশনে তোমার দন্ত মূলীয় থাকতে পারে, দন্ত বা অপশনে দন্ত মূলীয় থাকতে পারে। তাহলে খেয়াল করো, এই যে শুরুতে আছে প ফ ব ভ ম, এটা হচ্ছে ওষ্ঠ, এটা কি হবে বলতো? ওষ্ঠ। আর ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। এই যে মানব শিশুরা প বর্গীয় বা ওষ্ঠ এই যে বর্গীয় বর্ণগুলো আগে আয়ত্ত করতে শেখে, যেমন পাপ্পা বলে, মাম্মা বলে, এগুলো হচ্ছে দেখো তাদের যে প বর্গীয় বর্ণগুলো আগে আয়ত্ত করতে শেখে মানব শিশুরা। আর এখানে সঠিক উত্তর হবে ত থ দ ধ দন্তান্ন না, এটা হচ্ছে দন্ত, এটা সঠিক উত্তর হবে। বাকি আছে কি দেখো ক খ গ ঘ ও, এটা হচ্ছে ও হবে, এটা হচ্ছে তোমার কণ্ঠ হবে। কি হবে বলতো? কণ্ঠ বা কণ্ঠমূলীয়। চ ছ বর্গীয় জ ইয়, এটা হচ্ছে তালব্য বা তালু, তালব্য বা কি হবে বলতো? তালু হবে। আর ট থেকে মধ্যাহ্ন ন, এটা হবে মূর্ধান্য, কি হবে? মূর্ধা যে বর্ণ সেটা। খ হবে মনে হয়, হ্যাঁ খই হবে। তোমাদের শেষ মুহূর্তে অর্থাৎ শেষ প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের আছে আবিধানিক বর্ণনাক্রম। বিগত 4টা বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ করে যেটা দেখা যাচ্ছে, 1 নম্বরে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে আবিধানিক ক্রম, এবং শেষে যে 3টা বা 4টা প্রশ্ন রেখেছি সেটা কিন্তু ওই টপিকটাই পড়াবো, আবিধানিক বর্ণনাক্রম এবং ছন্দ সহকারে। যুক্তবর্ণ থেকে একটা প্রশ্ন আসতে পারে, এখানে দেখো কোন কোন যেগুলো দিয়েছি এর ভিতর থেকে আসবে। এর পাশাপাশি মনে রাখবা পূর্বাহ্ন, তারপরে আছে মধ্যাহ্ন, আছে পূর্বাহ্ন, মধ্যাহ্ন, আরেকটা আছে অপরাহ্ন, সায়াহ্ন আছে। সায়াহ্ন মানে হচ্ছে শেষ বেলা, সায়াহ্ন মানে কি বলতো? শেষ বেলা। এই 3টা মনে রাখো, এই 3টা হচ্ছে একটা সূর্য। পূর্বাহ্ন হচ্ছে পূর্ব দিক, সূর্য কোন দিকে ওঠে বলতো? পূর্ব দিকে। সূর্য যখন ওঠে নিচ থেকে উপরে ওঠে, মনে রাখবা 9টা কোথায় হবে? যেহেতু নিচ থেকে উপরে ওঠে 9টা থাকবে নিচে, আর 9 যখন নিচে থাকে তখন সেটা মধ্যাহ্ন ন হয়। মধ্যাহ্ন মানে কি? দুপুর বেলা। সূর্যের অবস্থান কোথায় থাকে? মাঝ বরাবর থাকে বা উপরে থাকে। তাহলে 9টা কোথায় থাকবে বলতে? যে মাঝ বরাবর বা উপরে। আর 9 যখন উপরে থাকে তখন সেটা দন্তান্ন ন হবে। অপরাহ্ন মানে কি? শেষ বেলা। সূর্যের অবস্থান পশ্চিম দিকে, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্যের অবস্থানটা কোথায় থাকে বলতো? নিচে থাকে। আর 9 যখন নিচে থাকে তখন সেটা কি হবে? মধ্যাহ্ন না। এত টেকনিক সহকারে বুঝাচ্ছি, আর কি লাগে বলো? আর কিভাবে তোমাদেরকে বলবো? তাহলে ক্ষিয় কে ভাঙলে আমরা পাবো কি? ক যোগ মূর্ধন্য ষ। কোথায় আছে দেখো, এই যে এটাকে ভাঙলে পাবো ক যোগ মূর্ধন্য ষ পাবো। আর এখানে আছে মূর্ধন্য ষ, আর মধ্যাহ্ন ন আছে হ যুক্ত ন। দেখো ন কোথায় আছে? উপরে, আর ন যখন উপরে থাকে তখন সেটা কি হয়? দন্তান্ন না। এর পাশাপাশি আরো দুটা মনে রাখবা, এই যে এটা কিন্তু ক্ষিয় না, এটা কি বলতো? হ যুক্ত ম। গত বছর এসেছে এটা, হ যুক্ত ম। ক্লাস থেকে হুবহু এত কমন আসার কারণ কি? কারণ আমি যেই প্রশ্নটা ধরবো সেটার আদ্যপন্ত বা ওইখান থেকে আরো যে প্রশ্নগুলো আসতে পারে সম্ভাবনা রয়েছে সবগুলোই তোমাদেরকে A to Z ব্যাখ্যা সহকারে পড়ানো হবে। তাহলে এখানে সঠিক উত্তর দেখো, এই যে গ হবে। পরের প্রশ্নটি, আবৃত্তি শব্দের প্রমিত উচ্চারণ কি? আমি কারো একজনের নাম নিব এখান থেকে। একটা অনুষ্ঠান হচ্ছে, মনে করো আমাদের প্ল্যাটফর্ম থেকে তোমরা যারা কৃতি শিক্ষার্থী তাদের মধ্য থেকে একজন হচ্ছে কবিতা আবৃত্তি করবে। তখন ধারাবর্ষে যে রয়েছে সে বলছে, আমাদের মাঝে এবার মঞ্চে আসছে কবিতা আবৃত্তি নিয়ে মারিয়া ইসলাম। মারিয়া ইসলাম, তোমাকে কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তাহলে দেখো আমি কি বললাম? আবৃত্তি, কবিতা আবৃত্তি হবে। তাহলে দেখো তো কোন অপশনটিতে আছে? এখানে আছে আববতী আছে, সেটা তো আগে বাদ দিবে, আববতীতে এটা হবে না। তারপরে দেখো আবৃত্তি, ঋত্তি এটাও হবে না। আব তারপরে রয়েছে কি ঋপ্তি, এটাও না। তাহলে উচ্চারণটা কি হবে বলতো? কবিতা আবৃত্তি, কবিতা আবৃত্তি। এটা দেখো এই যে কবিতা আবৃত্তি। তাহলে যে তয় তয় আছে, তয় তয় মানে কি? এখানে বলতো দুইটা তো আছে, কয়টা তো? দুইটা। তাহলে দেখো এখানে এই যে কয়টা তো আছে? দুইটা। কবিতা আবৃত্তি, কবিতা আবৃত্তি। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা উচ্চারণ
যদি আসে এইভাবে তোমরা খন্ড খন্ড ভাবে উচ্চারণ করবে। এবার দেখো, এটা প্রত্যেকেরই পারার কথা। আ কখনো এ এর মতো উচ্চারিত হয়, আ কখনো এ এর মতো উচ্চারিত হয়, যেমন, এবং কোনটি সংবৃত কোনটা বিবৃত, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবে, সংবৃত আর বিবৃত থেকে। তাহলে রাত, আমরা এখানে আমরা উচ্চারণ কিন্তু রাত বলি না, রাত বলি। তারপরে কাতু কুতু আছে, জ্ঞান আছে, একা আছে, জ্ঞান, আর একটা দেখো একা। এখানে অপশনে কিছুটা একটু ত্রুটিপূর্ণ আছে। তারপরে দেখো জ্ঞান যখন আমরা উচ্চারণ করি তখন কি হয় বলতো, জ্ঞা, এই যে উচ্চারণটা হয়ে যায় কি বলতো, এ এর মতো হয়ে যায়, কি বলতো, এ, এই যে এটা হয়ে যায় জ্ঞা, তারপর হচ্ছে তো হবে, এটা হচ্ছে তোমার এ এর মতো হয়ে যাচ্ছে। তারপরে একা, অনেক সময় দেখো এই একের উচ্চারণটা কি হচ্ছে, এ এর মতো। এখানে দুইটা কিন্তু ম্যাক্সিমাম এটা মনে করো তোমার নাই অপশনে, তাহলে সেক্ষেত্রে এই তিনটার মধ্যে হচ্ছে জ্ঞানটা কিন্তু তোমার উত্তর হবে। যেমন জ্ঞান এখানে, হ্যাঁ, ঘ নম্বরটা আছে এখানে, কারণ একের উচ্চারণটা কিন্তু একের মতো, এর মতো হচ্ছে। মনে করো এটা ঘ নম্বরটা নাই, সেক্ষেত্রে তোমার কি হবে, যে জ্ঞান হবে, অর্থাৎ জ্ঞান, বয় যাও ফলা আকার, অর্থাৎ এই যে আয়ের মতো, আয়ের উচ্চারণটা এর মতো হচ্ছে, এর মতো। পরের প্রশ্নটি, ব্যঞ্জন বিকৃতির উদাহরণ কোনটি? তোমাদের ধ্বনি পরিবর্তন থেকে একটা প্রশ্ন থাকে, ধ্বনি পরিবর্তন থেকে ঢাবিতে থাকে, এবং ধ্বনি পরিবর্তন কেন হয় এটা কিভাবে তোমাদেরকে আমরা শেখাবো। দেখো, ধ্বনি পরিবর্তন কেন হয়ে থাকে, যেমন পানিকে নোয়াখালীতে কি বলে, হানি বলে, বা হচ্ছে মোরগকে অনেক জায়গায় কি বলে, আছে তো প্রশ্ন 20 মিনিট। আচ্ছা দেখো, তাহলে উচ্চারণ, এই যে ব্যঞ্জন বিকৃতি, আমরা শুরুতে দেখবো ধ্বনি পরিবর্তন বিষয়টা কি। ধ্বনি পরিবর্তন কেন হয়ে থাকে, দ্রুত উচ্চারণের জন্য। যেমন অনেকে শাহবাগ, শাহবাগকে বলে শাহবাগে যাচ্ছি, ফার্ম গেটকে বলে ফার্ম গেট। তারপরে দেখো এই যে স্টাইল দিয়ে কথা বলার কারণে, যেমন অনেকে তোমার হচ্ছে রিক্সাকে কি বলে, এই রিক্সা মামা এদিকে একটু আসুন তো। তাহলে দেখো এই যে স্টাইল দিয়ে কথা বলার কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। তারপরে কি, বাকযন্ত্রের ত্রুটির কারণে, অনেকে তোতলায় কথা বলে, তাদের কারণে এই যে বাকযন্ত্রের ত্রুটির কারণে কিন্তু তোমার ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। তাহলে ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে উচ্চারণের পরিবর্তন, ধ্বনি পরিবর্তন মানে কি, উচ্চারণের পরিবর্তন। তারই একটি প্রকারভেদ হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। তাহলে এখানে বলেছে ব্যঞ্জন বিকৃতির উদাহরণ কোনটি, যেটা আমরা বিকৃত ভাবে উপস্থাপন করি। এটা মনে রাখার জন্য একটা গান আমি তোমাদেরকে বলবো, তার আগে শোনো, একটু উত্তর দাও। অনেকে খ বলেছো না, খ হবে না। খ কেন হবে না, দেখো এখানে শুরুতে ছিল বউ দিদি থেকে বৌদি, দেখো দুইটা ব্যঞ্জনের একটা যদি চলে যায় তখন তার নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি, কি হবে, ব্যঞ্জন চ্যুতি, একটা চলে যাবে। ফাল্গুন থেকে ফাগুন, একটা দেখো এখানে লয় গ ছিল, এখানে ল চলে গেছে, তাহলে একটা ব্যঞ্জন যদি চলে যায় তার নাম হচ্ছে তোমার কি, তোমার অন্তর হতে হবে। সঠিক উত্তর হবে গ। এখানে আরো যেগুলো থাকতে পারে, ধোপা থেকে ধোপা, তারপরে দেখো থাকতে পারে কপাট, ক পাট থেকে কবাট, কপাট থেকে কবাট থাকতে পারে। তারপরে দেখো রফিক থেকে শফিক থাকতে পারে, রফিক থেকে কি, শফিক, মানে আগে তার বিএফ শফিক ছিল, এখন কে হয়ে গেছে বলতো, রফিক। এই যে একটা গান আছে না, যে চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, এরই নাম ব্যঞ্জন বিকৃতি, এইভাবে মনে রাখবা। চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, এরই নামই ব্যঞ্জন বিকৃতি। অর্থাৎ আগে ছিল হচ্ছে দেখো প ছিল, প চলে যাওয়ার পরে কি এসেছে, ব এসেছে, তাহলে একটা চলে যাবে আর একটা তার জায়গায় আসবে, এটা হবে ব্যঞ্জন বিকৃতি। আগে ছিল শফিক, অর্থাৎ স ছিল, এখন স চলে যে র এসেছে। আগে ছিল ধোবা, আগে ছিল ব, ব চলে যাওয়ার পরে কি এসেছে, প। তাহলে একটা চলে যাবে আর একটা আসবে, নাম তার ব্যঞ্জন বিকৃতি, কি হবে, একটা চলে যাবে আর একটা আসবে, নাম তার কি হবে, ব্যঞ্জন বিকৃতি। স্কুল থেকে স্কুল, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে বলো, স্কুল থেকে স্কুল। ধ্বনি পরিবর্তনের একটা প্রকারভেদের মধ্যে রয়েছে যে স্বরাগম, খেয়াল করো, স্বরাগম, স্বরাগম মানে কি, স্বরের আগমন, স্বরাগম মানে কি, স্বরের আগমন। এই আগমন দুই তিন ভাবে ঘটে, একটা হচ্ছে কি দেখো শুরুতে ঘটে, শুরুতে ঘটতে পারে, আরেকটা দেখো মাঝে ঘটতে পারে, মাঝে, আরেকটা হচ্ছে শেষে ঘটতে পারে, আগমন ঘটতে পারে শেষে, সেটা হচ্ছে অন্তঃস্বরাগম। তাহলে যে শুরুতে যেটা ঘটে সেটা হচ্ছে তোমার কি হবে, তোমার আদি স্বরাগম হবে, কি হবে, আদি স্বরাগম। মূল শব্দ কি ছিল, স্কুল, স্কুল থেকে কি হয়েছে, স্কুল। তাহলে দেখো তো পরিবর্তিত যেটা হয়েছে সেটাই অতিরিক্ত কি এসেছে, একটা রস্বই এসেছে,
কোথায় এসেছে? স্বরটা শুরুতে এসেছে। তাহলে স্বর যদি শুরুতে আসে তার নাম হচ্ছে কি বলতো? আদি স্বরাগম হবে। কি হবে? আদি স্বরাগম। মধ্য স্বরাগমটা বেশি এসে থাকে, তোমার ঢাবিতে বিগত বছরে এসেছে। যুক্ত বর্ণকে ভেঙে যদি তুমি পৃথক ভাবে লেখো তখন একটা কি থাকে এখানে বলতো? স্বর থাকে। আর অন্ত স্বরাগম দেখো, আমরা যদি লিখি দেশ, দেশ থেকে দিশা, দেশ থেকে দিশা। তারপরে থাকতে পারে দেখো আশ, আশ থেকে হচ্ছে আশা, আশ থেকে আশা। খেয়াল করো তো এখানে মূল শব্দ ছিল দেশ, দেশ থেকে কি হয়েছে? দিশা। দেখো তো এখানে নতুন কে এসেছে? একটা স্বর এসেছে। কোথায় এসেছে? শেষে। আর স্বর যদি শেষে আসে তার নাম হচ্ছে যে অন্তঃস্বরাগম। আশ ছিল, আশ থেকে কি হয়েছে? আশা। তাহলে স্বরটা কোথায় এসেছে? শেষে। আর শেষে যদি স্বর আসে তার নাম হচ্ছে অন্তঃস্বরাগম। শুরুতে আসলে আদি স্বরাগম, মাঝে আসলে সেটা মধ্য স্বরাগম। দুটি সমবর্ণের একটা পরিবর্তনকে কি বলে? দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে বলো? মানে দুটি সমবর্ণ তার একটা যদি পরিবর্তন হয়ে যায় তাকে কি বলা হয়? দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? ঝটপট জানাও। আমি যদি এখানে লিখি, দেখো শরীর থেকে শরীর, বিগত বছরের প্রশ্ন, শরীর থেকে শরীর। তারপর থাকতে পারে তোমার হচ্ছে লাল থেকে নাল, বা রাজশাহীতে এসেছিল আনারস থেকে আনানস, অনেকে বলে না আনারস থেকে আনানস। তাহলে দেখো এগুলো হচ্ছে একই সমবর্ণ, মানে দুইটি সমবর্ণ। এখানেও র ছিল, এখানেও র। তাহলে একটা র চেঞ্জ হয়ে এখানে কি হয়েছে? দেখো ল হয়েছে। তাহলে দুটি সমবর্ণের একটি যখন পরিবর্তন হবে তার নাম হবে বিষমী ভবন। কি হবে বলতো? বিষমী ভবন। দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন বলা হয়। ক্লিয়ার? বলো, দুটি সমবর্ণের একটি পরিবর্তন নাম তার হচ্ছে বিষমী ভবন। বিষমী ভবন। এই যে এখানে রয়েছে দেখো হিউজ পরিমাণ উদাহরণ। শরীর থেকে শরীর, লাল থেকে নাল। এখানে ল ছিল দুইটা, একটা ল চেঞ্জ হয়ে এখানে কি হয়েছে? দেখো ন হয়েছে। তাহলে দুটি সমবর্ণের একটি পরিবর্তন নাম তার বিষমী ভবন। এবার বলো, প্রাতরাশ সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন আসবে এবং তোমাদের বিসর্গ সন্ধি থেকে প্রশ্ন বেশি আসে। এর একটা শর্টকাট আমি ছন্দ দিব, এই ছন্দটা তোমরা মনে রাখবা। বিসর্গ সন্ধি থেকে যেই প্রশ্ন আসুক না কেন তোমরা সবার আগে উত্তর করতে পারবে এবং সঠিকভাবে। বিসর্গ সন্ধি দেখো, আগে তুমি জানবা সন্ধি শব্দের অর্থ কি। সন্ধি শব্দের অর্থ দেখো মিলন, তারপরে ঐক্য হতে পারে, সম্মিলন হতে পারে। এর বিপরীত অর্থটা বেশি এসে থাকে, যেমন বিগ্রহ বা বিচ্ছেদ, বিগ্রহ বা বিচ্ছেদ বা ব্রেকআপ, এটা মনে রাখবা। এখানে বলেছে প্রাতরাশের সন্ধি বিচ্ছেদ কি। টেকনিকটা দেখো, শুরুতে বিসর্গ থাকবে, পরে স্বর বা ব্যঞ্জনে যে কোনো একটা থাকবে। শুরুতে বিসর্গ, পরে স্বর বা ব্যঞ্জনে যে কোনো একটা থাকবে, তার নাম হচ্ছে, সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। এখন এই বিসর্গ সন্ধি মনে রাখার টেকনিকটা কি। শশী নামে, দেখো শশী নামে আমার একটা বান্ধবী ছিল, সে আমার সাথে একদিন প্রচন্ড ঝগড়া করলো। আমার কাছে ক্ষমা চাইলেও আমি তাকে ক্ষমা না করে রাগের মাথায় ধাক্কা দিয়ে বললাম, কি বললাম দেখো, শশী স্বর ও, শশী স্বর ও সমান সমান বিসর্গ, বিসর্গ সন্ধি শেষ। জাস্ট এতটুকুর মাধ্যমে বিসর্গ সন্ধি এ টু জেড সব ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি, শশী নামে আমার একটা বান্ধবী ছিল, সে আমার সাথে সে আমার একদিন তার সাথে আমার প্রচন্ড ঝগড়া হয়। সে আমার কাছে অনেক ক্ষমা চাইলেও আমি তাকে ক্ষমা না করে রাগের মাথায় ধাক্কা দিয়ে বললাম, কি বললাম দেখো, শশী স্বর সমান বিসর্গ। অর্থাৎ কোন শব্দের বানানের মধ্যে যদি তিনটা স্বয়ের একটা স থাকে, কি কি, তালবস্য থাকতে পারে, মূর্ধন্য ষ থাকতে পারে, তারপরে দন্ত স থাকতে পারে, র, রেফ বা ওকার, যদি এইগুলো থাকে এইগুলোকে উঠিয়ে দিয়ে তুমি সেখানে কি বসাবে? বিসর্গ বসাবে। ক্লিয়ার? আরে না, ধাক্কা এমনি যা ছন্দ মেলানোর জন্য বলছি। তাহলে দেখো প্রশ্নটা কেমন আসবে। তোমার আসবে দুষ্কর, দুষ্কর এর সন্ধি বিচ্ছেদ কি? দুষ্কর এর সন্ধি বিচ্ছেদ খেয়াল করো তো কি বলেছি, যদি কোনো শব্দের বানানোর মধ্যে তিনটা স্বয়ের একটা স থাকে, র, রেফ বা ওকার থাকে, এগুলো বাদ দিয়ে তুমি বিসর্গ বসাবে। তাহলে এখান থেকে বাদ দিবে কোনটে? মধ্যাহ্ন স বাদ দিবে। তাহলে বাদ দিয়ে কি দিবে বলতো? এই মধ্যাহ্ন স বাদ দেওয়ার জন্য এখানে বিসর্গ দিবে, দু যোগ আর বাকি যা থাকে সেটা বসাই দিবে। কি আছে? কর। তাহলে এখানে কি হবে? দু যোগ কর হবে। ঠিক তেমনই ভাবে প্রাতরাশ, এখানে তাহলে সন্ধি বিচ্ছেদ কি হবে বলো?
যখন লেকচার ওয়াইজ ক্লাস হবে তখন তো হিউজ পরিমাণ প্র্যাকটিস, তখন তো আরো হবে। এখানে জাস্ট একটা প্রশ্ন দিয়ে কিভাবে উত্তর করবা তোমরা সেটা একটু দেখাচ্ছি। অহরহ এর সন্ধি বিচ্ছেদ কি? অহরহ এর সন্ধি বিচ্ছেদ। তাহলে শুরুতে তোমরা কি লিখবে বলো তো? অহ লিখবে, আর রটা কেটে কি দিবে? এই যে র কাটার জন্য এই যে তিনটা স, একটা র থাকতে পারে, র কেটে বিসর্গ দিবে, বাকি কি থাকে বলো তো? হ। সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে মনে রাখবা যদি কোনো কার না থাকে সেক্ষেত্রে নীলিন বর্ণ অ বসে, অ যোগ অহ যোগ অহ হবে। ঠিক তেমনি ভাবে প্রাতরাশ, খেয়াল করো, এই যে প্রাত শুরুতে লিখবে, র কেটে কি দিবে? বিসর্গ। তাহলে কোথায় আছে? এই যে এটা প্রাত বিসর্গ আশ হবে, প্রাত বিসর্গ আশ, এটা হবে। কেন হবে খেয়াল করো, শুরুতে তুমি প্রাত লিখবে, যে প্রাত লিখেছো, র কেটে কি দিবে? র কেটে বিসর্গ দিবে, বাকি কি থাকে দেখো তো? তালবর্ষা থাকে আর হচ্ছে আকার থাকে। মনে রাখবা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো কার অবশিষ্ট থাকে সেটা পূর্ণ বর্ণ লিখতে হবে। কোন কার আছে? আ। তাহলে এখানে কি হবে? আই লিখে দিবে। প্রাতরাশ এখানে সকালের খাবারকে বোঝায়, প্রাত বিসর্গ আশ হবে। ব্যর্থ এর সন্ধি বিচ্ছেদ, আমরা দুইটা প্রশ্ন পড়ে আজকের মতো ক্লাস শেষ করব। ব্যর্থ এর সন্ধি বিচ্ছেদ নিয়মটা বলে দিচ্ছি দেখো। যদি যদি কোনো শব্দের সাথে জ ফলা থাকে, মনে রাখবা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো শব্দের সাথে জ ফলা থাকে তার পূর্ব বর্ণে কি হবে বলতো? হ্রস্বইকার হবে। পূর্ব বর্ণে কি হবে? হ্রস্বইকার। যদি কোনো শব্দের সাথে জ ফলা থাকে পূর্ব বর্ণে হ্রস্বইকার হবে। তাহলে দেখো জ ফলা এখানে আছে, তাহলে ব আছে পূর্ব বর্ণ, তাহলে বর সাথে কি হবে বলতো? এই যে বি হবে, বি নিয়ে এসো। বাকি কি থাকে দেখো তো? থয় রেপ থাকে, এই যে এটা থাকে। তাহলে কি বলেছিলাম, যদি সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো কার অবশিষ্ট না থাকে সেক্ষেত্রে তোমাকে বসাতে হবে লিন বা নীলিন বর্ণ অকে। তাহলে দেখো এখানে কোনো কার নাই, তাহলে কি বসবে? এখানে অ বসবে। তাহলে বি যোগ কি হবে? অর্থ। কোথায় আছে দেখো তো? বি যোগ অর্থ, গ নম্বরে। তাহলে কি, যার সঙ্গে জ ফলা থাকবে তার পূর্ব বর্ণে জ ফলা তো উঠে যাবে, পূর্ব বর্ণে হ্রস্বইকার হবে, আর বাকি যা থাকবে সেটা বসিয়ে দিবে। যদি কোনো কার না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি নীল বর্ণ বা নীলিন বর্ণ অ বসাবে। সন্ধান শব্দটির সন্ধি বিচ্ছেদ কি? সন্ধান শব্দটি সন্ধি বিচ্ছেদ নিয়মটা দেখো। যদি কোনো শব্দের বানানে অর্থাৎ নাসিক্য যে বর্ণগুলো আছে, দন্তান্ন ন থাকতে পারে, মধ্যাহ্ন ন থাকতে পারে, ও থাকতে পারে, ইও থাকতে পারে, এইগুলো যদি থাকে বা অনুস্বার যদি থাকে, এইগুলো থাকলে বর্ণ উঠিয়ে দিয়ে জাস্ট সেখানে ম বসাবে। কি বসাবে? ম। খেয়াল করো তো এখানে আছে কিনা? সন্ধান আছে। বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সংসার শব্দটি সন্ধি বিচ্ছেদ কি, বা আসতে পারে যে সংবাদ শব্দটি সন্ধি বিচ্ছেদ কি, এইভাবে আসতে পারে। নিয়ম হচ্ছে একটা, শব্দে বাংলা যদি অনুস্বার থাকে, দন্তান্ন ন থাকে, তারপরে ও থাকে, ও তারপরে ইও থাকে, এগুলো উঠিয়ে দিয়ে যাচ্ছে সেখানে ম বসাবে। তাহলে দেখো তো কি হবে? এখানে সন্ধান আছে, তাহলে দন্তান্ন উঠিয়ে দিয়ে কি বসাবে? এখানে ম। সম, এখানে হস চিহ্ন হবে, বাকি হবে কি বলতো? ধান, সন্ধান। ঠিক তেমনি ভাবে সংসার কি হবে? সম যোগ সার হবে, সংযোগ কি হবে? সার। সংবাদ কি হবে? সংযোগ কি হবে? বাদ হবে, সংযোগ বাদ। সঠিক উত্তর তাহলে এখানে কি হবে? সংযোগ ধান, গ হবে। ক্লিয়ার এটা? অনুস্বার, দন্তান্ন, মধ্যাহ্ন ন, ও, তারপরে ইও যদি থাকে এগুলো উঠিয়ে দিয়ে তুমি সেখানে ম বসাবে। নদী কোন ধরনের শব্দ? নদী কোন ধরনের শব্দ জানাও। নদী কোন ধরনের শব্দ? যদি কোনো শব্দের মধ্যে তোমার হচ্ছে যুক্ত বর্ণ থাকে, রেপ থাকে, ফলা থাকে, তারপর হচ্ছে র ফলা থাকে, বা সেই শব্দটা যদি তোমার থাকে যে শেষে দীর্ঘইকার থাকে, তখন সেটা তৎসম শব্দ হবে। তৎ মানে তার, সম মানে সমান, সংস্কৃতের সমান। তাহলে নদী শব্দটি দেখো এখানে শেষে কি আছে? দীর্ঘইকার আছে, সেক্ষেত্রে এটা কি হবে? তৎসম শব্দ হবে, গ হবে। সঠিক উত্তর গ, তৎসম শব্দ। যুক্ত বর্ণ থাকতে পারে, রেপ থাকতে পারে, ফলা থাকতে পারে, তারপরে দেখো এই যে দীর্ঘইকার থাকতে পারে। খাস মহল শব্দের খাস কোন ধরনের উপসর্গ? উপসর্গ থেকে একটা প্রশ্ন থাকবে তার মধ্যে। এটা আরবি উপসর্গ মনে রাখার জন্য টেকনিক হচ্ছে দেখো, এটা একটু কমেন্টে লিখতে পারো বা খাতায় লিখে রাখবে। আম, খাস, তারপর হচ্ছে গড়, লা, আর একটা আছে বাজে খয়ের। এগুলো হচ্ছে তোমার
আরবি উপসর্গ আম, খাস, গরলা, বাজে, খয়ের। প্রশ্ন কেমন আসবে দেখো, আম থেকে হবে আম জনতা, আম জনতা, বা আসতে পারে আম মোক্তার। প্রশ্ন আসবে যে আম জনতা শব্দের আম কোন ধরনের উপসর্গ, কি হবে বলতো? আরবি উপসর্গ। খাস থেকে কি হবে? খাস মহল, খাস মহল শব্দের খাস কোন ধরনের উপসর্গ, বা খাস কামরা হতে পারে। গড় থেকে গড় মিল বা গড় হাজির, তাহলে দেখো প্রশ্নটা আসবে গড় মিল শব্দের গড় কোন ধরনের উপসর্গ, কি হবে? আরবি উপসর্গ। লা থেকে বিগত বছরে অনেকবার এসেছে লাপাত্তা, লাপাত্তা শব্দের লা কোন ধরনের উপসর্গ? আরবি উপসর্গ হবে, কি হবে? আরবি উপসর্গ। আম, খাস, গরলা, বাজে, খয়ের, এগুলো হচ্ছে তোমার সব আরবি উপসর্গ হবে। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? হাট বাজার তো দ্বন্দ্ব সমাস, তাহলে কোন অর্থে দ্বন্দ্ব সমাস সেটা জানাও। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? দেখো হাট বাজার, এরপরে মিলনার্থে, যদি মিলনার্থ বলতো তাহলে এখানে কি হতো? ভাই বোন, মা বাবা আছে, এখানে মিলনার্থ। বিপরীত অর্থ এটা দিচ্ছে না, বিয়োগ অর্থ, বা এখানে থাকতে পারে যেমন বিরোধার্থক, যেমন দা আর কুমড়ার মধ্যে বিরোধার্থক সম্পর্ক। তারপরে ওহি নকুল, ওহি মানে কি বলতো? এই যে সাপ আর নকুল বেজি, সাপ আর বেজির মধ্যে সম্পর্কটা কি? বিরোধার্থক। তাহলে এখানে বিরোধার্থকও বলেনি, বলেছে যে হাট বাজার এটা হচ্ছে সমার্থক, কি হবে? সমার্থক শব্দ, মানে একটা আরেকটার প্রতিশব্দ হিসেবে এখানে আছে। সঠিক উত্তর হবে খ, সমার্থে, হাট বাজার। নিচের কোনটি ভাববাচক বিশেষ্য? এই যে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে প্রতি বছরই একটা প্রশ্ন আসে, তার মধ্যে একটা বলেছে ভাববাচক বিশেষ্য। মনে রাখবা, যেগুলো কাজের ধরন বা ভাবকে নির্দেশ করে সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। যেমন শোয়ার কাজকে কি বলা হয় বলতো? শয়ন বলা হয়, শোয়ার কাজকে শয়ন বলা হয়। ঠিক তেমনি ভাবে খাওয়ার কাজকে কি বলা হয়? খাওয়ার কাজকে বলা হয় ভোজন বলা হয়, ভোজন, খাওয়ার কাজকে ভোজন। তারপরে দেখার কাজকে দর্শন বলা হয়, দেখার কাজকে কি বলা হয়? দর্শন। তারপর হচ্ছে দেখো যাওয়ার কাজকে বলা হয় কি? গমন, যাওয়ার কাজকে গমন বলা হয়, গমন। এগুলো হচ্ছে তোমার সব ভাববাচক বিশেষ্য, কি হবে? ভাববাচক বিশেষ্য। খাওয়ার কাজকে ভোজন, দেখার কাজকে দর্শন, যাওয়ার কাজকে গমন, শোয়ার কাজকে শয়ন, এগুলো হচ্ছে কাজের ধরন বা ভাবকে নির্দেশ করে, সেটা ভাববাচক বিশেষ্য হবে। সঠিক উত্তর ঘ। কোনটি সমষ্টিবাচক বিশেষ্য, যেটা কালেকটিভ নাউন? সমষ্টিবাচক বিশেষ্য কোনটি? যেমন আর্মি আছে, তারপরে দেখো এখানে তোমার মিছিল আছে, তারপর হচ্ছে তোমার ফ্যামিলি, এগুলো হচ্ছে কি? সমিতি আছে, অর্থাৎ সমষ্টিকে নির্দেশ করে, দল, মিছিল। সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হবে কি? পরিবার ও মিছিল, পরিবার ও মিছিল, এটা হচ্ছে তোমার সমষ্টিবাচক বিশেষ্য। সিক্ত নীলাম্বরী, নীলাম্বরী কোন পদ? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নীলাম্বরী দেখো নীলের আচ্ছাদন বা নীল আকাশকেও কিন্তু বোঝায়, নীলের আচ্ছাদন। আর ক্লাস আর 5 মিনিট পর শেষ হবে, 5 মিনিট। তাহলে দেখো এখানে সিক্ত যদি বলতো সেক্ষেত্রে বিশেষণ হতো, আর নীলাম্বরী এটা কি হবে? বিশেষ্য হবে, কি হবে? বিশেষ্য। সঠিক উত্তর খ, না খ না, এখানে হচ্ছে ক হবে, বিশেষ্য। সৌরভ, তারুণ্য কোন ধরনের পদ? আমি একটু দ্রুত বলে যাচ্ছি, দেখো যেগুলো দ্বারা গুণকে নির্দেশ করে, যেমন সৌরভ হতে পারে, তারুণ্য হতে পারে, যৌবন হতে পারে, সুখ, দুঃখ, এগুলো সব হচ্ছে তোমার গুণবাচক বিশেষণ, কি হবে? গুণবাচক বিশেষণ হবে। গুণবাচক বিশেষণ কি হবে? সৌরভ, তারুণ্য, তারপরে যৌবন আছে, সুখ আছে, দুঃখ, এগুলো তোমার হচ্ছে গুণবাচক বিশেষণ হবে, গুণবাচক। বাক্যের দুটি অংশ থাকে, বাক্যের কয়টি অংশ থাকে? দুইটি। কি কি বলো? বাক্যের দুইটি অংশ থাকে, সেটা কি কি? একটা বাক্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিদেহ। একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, যেমন রহিম স্কুলে যায়, রহিম হচ্ছে এখানে উদ্দেশ্য, আর রহিম সম্পর্কে অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে তাই হচ্ছে বিদেহ। ওই যে স্কুলে যায় ওটা হচ্ছে বিদেহ। তাহলে বাক্যের দুইটি অংশ, একটা উদ্দেশ্য একটা বিদেহ, যার সম্পর্কে কিছু বলা হবে সে হচ্ছে উদ্দেশ্য। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? একটা সার্থক বাক্যের 3টা গুণ থাকে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা আসক্তি, আর একটা হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। তাহলে দেখো এখানে 4টা অপশনের মধ্যে কোনটা নাই, মানে হবে না কোনটা?
হ্যাঁ, আকাঙ্ক্ষা মানে এক বাক্যে এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা জাগ্রত হয় সেটা আকাঙ্ক্ষা। আসক্তি মানে পদগুলো সুবিন্যস্ত থাকবে। আর যোগ্যতা মানে কি, পদগুলো এলো মানে মিল বন্ধন যদি থাকে তখন সেটা যোগ্যতা। যেমন যোগ্যতার অভাব আছে, যেমন পাখিরা দল বেঁধে ঘাস খায়, কখনো সম্ভব না। হাতি আকাশে ওড়ে, বড়শি দিয়ে নারকেল পারো, চাঁদে বসে মা শিশুকে ছাদ দেখাচ্ছেন, কখনো সম্ভব না। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, কিন্তু অপশনে ছিল পৃথিবী সূর্যের চারিদিকে নাচে। এগুলো তোমার সব কি হবে বলো তো? এটা হচ্ছে তোমার যোগ্যতার অভাব। আর আসক্তি হবে না, এই যে একটা বাক্যের বৈশিষ্ট্য নয়, সেটা হচ্ছে আসক্তি। এই আসক্তি হচ্ছে তোমার মাদকের প্রতি যে তীব্র নেশা, সেটাকে বোঝায়। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, সুতরাং প্রথম হবে, এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন, তোমরা একটু ঝটপট জানাও। এবং যারা এখনো ভর্তি হওনি, অতি দ্রুত তোমার ভর্তি কনফার্ম করবে। এবং তোমাদের ভর্তির সাথে সাথে কিন্তু তোমাদের কুরিয়ার যোগে যে লেকচার শিট গুলো রয়েছে সেগুলো তো প্রদান করা হবে। আর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের পেজে নক করে রাখবে এবং জানাবে যে ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছিল। প্রশ্নগুলো কিন্তু এভাবে আসে, অর্থাৎ কঠিন প্রশ্নগুলো কিভাবে ছন্দ টেকনিকের মধ্যে খুব সহজে উত্তর করতে পারবে সেগুলো কিন্তু আমাদের ক্লাসে শেখানো হবে, যেটা আজকে তো অনেকেই দেখছো। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, সুতরাং প্রথম হবে, এটা কোন ধরনের বাক্য? অর্থাৎ সাপেক্ষ সর্বনাম যদি থাকে তখন সেটা কি হবে বলতো? জটিল বাক্য হবে। কি হবে? জটিল বাক্য। এখানে সঠিক উত্তর হবে কি? জটিল বাক্য। সর্বশেষ প্রশ্ন, কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না? এটারও একটা ছন্দ কি কি দিয়ে দিব বলো? কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না, মানে থামতে হয় না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 সালে তার একটা গ্রন্থ আছে বেতাল পঞ্চবিংশতি, এই গ্রন্থে সর্বপ্রথম জ্যোতি চিহ্নের প্রচলন করেন। তোমরা এখন যারা ক্লাস করছো, কিছুদিন পর ঢাবিতে চান্স পাবে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তখন সাধারণত এখন স্যার বলছো, তখন দেখলে বলবা কি, হাই ব্রো, আপনার ক্লাস করেছিলাম একদিন। তাহলে এটার মাধ্যমে দেখো আমরা এটা এই ছন্দটা মনে রাখবো, মানে এই প্রশ্নের উত্তর সেটা কি, দেখো হাই ব্রো। তখন কি বলবা? তখন আর স্যার বলবা না, তখন বলবা হাই ব্রো। তাহলে টেকনিকটা কি দেখো, হাই ব্রো, থামার দরকার নাই। হাই ব্রো, থামার দরকার নাই। এটার মাধ্যমেই আমরা মনে রাখতে পারবো কোন কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার দরকার নাই। শুরুতে দেখো হা থেকে কি হবে? হা থেকে হবে হাইফেন, হাইফেনের ক্ষেত্রে থামার দরকার নাই। তারপর রস্বই থেকে কি হবে? ইলেক চিহ্ন। কি হবে বলতো? ইলেক চিহ্ন। কোন বর্ণকে বিলুপ্ত করতে আমরা ইলেক চিহ্ন ব্যবহার করি। আর ব্রো থেকে হবে কি? ব্র্যাকেট। এই যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এই তিনটা বিরাম চিহ্নের ক্ষেত্রে থামার দরকার নেই। প্রত্যেকে লেখো যে হাই ব্রো, থামার দরকার নাই। অর্থাৎ এখানে কোন বিরাম চিহ্নে বিরাম নিতে হয় না? কি হবে বলতো? হাইফেন হবে। এটাই ছিল শেষ প্রশ্ন আজকের ক্লাসের। এবং প্রত্যেকটা প্রশ্নে টেকনিক বা ছন্দ দেওয়ার চেষ্টা করেছি, এবং পরবর্তী ক্লাসগুলোতে এভাবে পাবেই। কারণ এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমরা বাংলায় ভালো একটা প্রস্তুতি নিতে অবশ্যই আমাদের যে কোর্স রয়েছে তোমার টার্গেট ডিউ চ্যালেঞ্জ কোর্স, যারা এখনো ভর্তি হওনি, অবশ্যই মানে এই যে ছাড় থাকাকালীন, ডিসকাউন্ট থাকাকালীন আগামীকাল রাত 12টা পর্যন্ত যে আমাদের বিশেষ একটা ডিসকাউন্ট রয়েছে, ডিসকাউন্ট লুফে নাও। এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে আলাদা আলাদা লেকচার শিট রয়েছে এগুলো পেয়ে যাবে, বাংলা, ইংরেজি, জিকের জন্য, এগুলো তোমরা সবই কিন্তু পেয়ে যাবে। তোমরা একটু জানাও একটা বাক্যে যে কেমন ছিল আমাদের এই 1 ঘন্টা 40 মিনিটের জার্নিটা, কেমন ছিল, কতটুকু তোমরা তোমাদের উপকৃত তোমরা হয়েছো, বা টেকনিকটা কেমন ছিল, একটু সব মিলে একটু জানিয়ে দাও। এখানে হচ্ছে জাস্ট এটা দিয়েছি, আর বাকি যেগুলো আছে পরবর্তী ক্লাসে টেকনিক গুলো দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফ অনেকেই পেয়ে যাবা, তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। হাই ব্রো, থামার দরকার নাই। এবার বলো যে কেমন ছিল ক্লাসটি।